আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া। এই টপিকটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। আজকের ভিডিওতে আমরা এই টপিকের একদম বেসিক থেকে যতটা গভীরে যাওয়া যায় আমরা যাব, একদম ডিপ ডাইভ দিব। বুঝতে পারছো? যত প্রকারের থিওরি আছে এখানে, যতগুলো ফর্মুলা আছে সব ক্লিয়ার করব, সাথে প্রবলেম তো দেখবই। ওকে, অ্যাডমিশন টেস্টে আসার মতো প্রবলেমও দেখবো, আবার খুবই অ্যাডভান্স, মানে খুবই না, মানে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের জন্য যতটা অ্যাডভান্স যাওয়া যায় আমরা যাব। তো চলো শুরু করে দিই। আমি মোহাম্মদ বিপ্লব হোসেন বাপ্পি, আপাতত আছি সাস্টে। তো আমাদের টপিকটা কি? জড়তার ভ্রামক। আমার পেন কাজ করতেছে না কেন, একটু দুঃখিত। জড়তার ভ্রামক। তো জড়তা জিনিসটা কি? আশা করি তোমরা সবাই জানো। জড়তা হচ্ছে স্থির বস্তু স্থির থাকার প্রবণতা, অথবা গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতা। তাই তো? এই ধারণাটা আমরা কোথা থেকে পেয়েছি বলো তো? আমরা পেয়েছি নিউটনের প্রথম সূত্র হতে, তাই না? হ্যাঁ। তো ভ্রামক জিনিসটা কি? ভ্রামকের ইংরেজি হচ্ছে মোমেন্ট। এই মোমেন্ট মানে কি বলতো? সময়, তাই না? আসলে না, সময়, হ্যাঁ সময়, মোমেন্ট মানে সময়, কিন্তু ফিজিক্সে মোমেন্ট মানে হচ্ছে ভ্রামক। এই ভ্রামক জিনিসটা কি? ভ্রামক এমন একটা জিনিস, এমন একটা চেতনা, এটা হচ্ছে একটা বস্তু যখন ঘূর্ণনশীল অবস্থায় থাকে তখন এক্সিস্ট করে, বা ঘুরতে চায় তখন এক্সিস্ট করে। ওকে, তোমাকে যদি বলে যে কোনো কিছুর ভ্রামক বের করো, কোনো কিছুর ভ্রামক সমান, আমরা বলতে পারি কোনো কিছু ইন্টু ব্যাসার্ধ, মানে যার ভ্রামক বের করতে বলবে সেই জিনিস ইন্টু ব্যাসার্ধ, কোনো কিছু ইন্টু ব্যাসার্ধ। ওকে, তো এখন আমরা কথা বলতেছি জড়তার ভ্রামক নিয়ে। তো যেহেতু বলছে কোনো কিছুর ভ্রামক ইকুয়াল কোনো কিছু ইন্টু ব্যাসার্ধ, তাহলে জড়তার ভ্রামক সমান সমান আমরা লিখতে পারি জড়তা ইন্টু ব্যাসার্ধ। আবার বলের ভ্রামক সমান আমরা লিখতে পারি বলের ভ্রামক সমান বল ইন্টু ব্যাসার্ধ। এটাকে আমরা টর্ক বলে থাকি, বাট টাও, এটাকে টাও দ্বারা প্রকাশ করা হয়। সো এইটা নিয়ে অন্যদিন কথা হবে, আজকে আমরা জড়তার ভ্রামকেই থাকি। সো এরকম বলের ভ্রামককে আমরা লিখতে পারি বল ইন্টু ব্যাসার্ধ, আবার জড়তার ভ্রামককেও লিখতে পারি জড়তা ইন্টু ব্যাসার্ধ, তাই না? হ্যাঁ, জড়তা ইন্টু ব্যাসার্ধ। ঠিক আছে। তো জড়তা এই জিনিসটা তো আমরা জানি যে স্থির বস্তু স্থির থাকার প্রবণতা, অথবা গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতা। কিন্তু এর সূত্রটা কি বলতো? দেখো, একটা বস্তু যখন রৈখিক বেগে গতিশীল, ধরো এর একটা ব্লক, এটা রৈখিক বেগে গতিশীল, এইটার জড়তা হচ্ছে এর ভর। বুঝছো? ভর ইকুয়াল জড়তা। কিন্তু একটা বস্তু যদি কৌণিক বেগে ঘোরাও, ধরো এই এই বস্তুর সাথে তুমি একটা সুতা বেঁধে এটাকে এইভাবে ঘোরাচ্ছ, এইভাবে ঘোরাচ্ছ, তখন এর জড়তা হবে, এর জড়তা সমান হচ্ছে ভরের ভ্রামক। আর ভরের ভ্রামক সমান আমরা কি লিখতে পারি? ভর ইন্টু ব্যাসার্ধ। কারণ আমরা বলে আসছি যে কোনো কিছুর ভ্রামক সমান আমরা লিখতে পারি কোনো কিছু ইন্টু ব্যাসার্ধ, তাহলে ভরের ভ্রামক সমান ভর ইন্টু ব্যাসার্ধ। এটাকে এভাবে লিখতে পারি এম ইন্টু আর। ওকে, তো জড়তা সমান আমরা লিখতে পারি এম ইন্টু আর, আর জড়তার ভ্রামক সমান জড়তা ইন্টু ব্যাসার্ধ। সো ব্যাসার্ধ আলাদা একটা গুণ করে দাও, তাহলে এটা কি আসে? এম আর স্কোয়ার। তাহলে আই ইকুয়াল আমরা লিখতে পারি এম আর স্কোয়ার, রাইট? ইয়েস। তাহলে খুবই একটা ইম্পর্টেন্ট সূত্র, আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। তো চলো এখন একটু থিওরি দেখে ফেলি কিরকম। ধরো রৈখিক বেগে একটা ব্লক গতিশীল অবস্থায় আছে, এই ব্লকটাকে তুমি ধাক্কা দিয়ে সামনে নিয়ে যেতে পারবা কি পারবা না, বা সামনে নিয়ে যেতে তোমার কতটুকু কষ্ট হবে, এইটা নির্ভর করবে কিসের উপর বলো তো? এইটা নির্ভর করবে এই ব্লকের ভরের উপর, তাই না? সো ভর যত বেশি এটাকে সামনে নিয়ে যাওয়া তত কষ্টকর।
ভারী ভরের ব্লককে সামনে নিয়ে যেতে বেশি কষ্ট হবে, হালকা ভরের ব্লককে সামনে নিয়ে যেতে কম কষ্ট হবে, তাই না? তাহলে কষ্টের পরিমাণটা এখানে কিসের উপর নির্ভর করতেছে বলতো? নির্ভর করতেছে ভরের উপর। কখন? বস্তুটা যখন রৈখিক বেগে গতিশীল। ওকে, এখন কেসটা যদি এরকম হয়, একটা বস্তু এভাবে কৌণিক বেগে গতিশীল, এইভাবে ঘোরাচ্ছ সুতা বেঁধে, ধরো এখান থেকে এর যে দূরত্ব, এই বস্তুর যে ভার কেন্দ্রের দূরত্ব সেটা হচ্ছে আর, এই বস্তুটার ভর হচ্ছে এম। এখন এই বস্তুটা ঘুরতে পারবে কি পারবে না, বা ঘোরানো কতটা কঠিন, সেটা নির্ভর করবে এর জড়তার ভ্রামকের উপর। ওকে, তো জড়তার ভ্রামক যত বেশি, এটাকে ঘোরানো তত কঠিন। এক্ষেত্রে ভর যত বেশি, এটাকে সামনে নিয়ে যাওয়া বা এটাকে গতিশীল করা তত কঠিন, আর এটাকে ঘূর্ণনশীল করা বা এটাকে ঘোরানো কঠিন হবে যদি এর জড়তার ভ্রামকের পরিমাণটা বেশি হয়। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে রৈখিক ক্ষেত্রে যেটা ভর, কৌণিক ক্ষেত্রে সেটা জড়তার ভ্রামক। ওকে, সো ভরের যে কৌণিক ভার্সন সেটা হচ্ছে জড়তার ভ্রামক। তো এটা তো বললেই হবে না, একটু প্রুফ করে চলো। দেখো, রৈখিক ক্ষেত্রের অনেকগুলো রাশি আছে যেগুলোর কৌণিক ভার্সনটা আমরা জানি কিরকম। তো রৈখিক সরণ, এটাকে আমরা কৌণিকে লিখে থাকি থেটা হিসেবে। আবার রৈখিক বেগ, এটাকে কৌণিকে আমরা কি লিখে থাকি বলতো? ওমেগা। রৈখিক যে ত্বরণ, এটাকে কৌণিকে লিখে থাকি আলফা, তাই না? এস ইকুয়াল আমরা জানি, আচ্ছা, এস ইকুয়াল আমরা জানি থেটা ইন্টু আর, ইকুয়াল ওমেগা ইন্টু আর, এ ইকুয়াল টু আলফা ইন্টু আর লিখতে পারি, তাই না? আবার বলকে আমরা লিখতে পারি টর্ক, বলের যে কৌণিক ভার্সন এটা হচ্ছে টর্ক, এই টর্ক সমান আমরা লিখতে পারি আর ইন্টু এফ, তাই না? এটা একটু উল্টা যদিও, কারণ এটা হচ্ছে আলটিমেটলি ভ্রামক নির্দেশ করতেছে। যাই হোক, এই কথা পরে হবে, টর্ক নিয়ে আলোচনা অন্যদিন হবে। এখন দেখো, এফ সমান আমরা এম এ লিখতে পারি, পারি কি না? এখন উভয় পাশে তুমি আর দ্বারা গুণ করে দাও, এম আর ইন্টু এ। আবার এই এ, এটা সমান আমরা কি লিখতে পারি? আলফা ইন্টু আর লিখতে পারি কিনা? এ সমান আলফা আর, পারি। আর এই আর এফ, এটা সমান আমরা লিখতে পারি টর্ক। সো টর্ক ইকুয়াল এম, দুইটা আর আছে, সো আর স্কোয়ার ইন্টু আলফা। এই সূত্রটাকে তুমি এই সূত্রের সাথে তুলনা করো তো এখন, এফ ইকুয়াল টু এম এ। খেয়াল করো, রৈখিকে যেটা বল ছিল, কৌণিকে সেটা টর্কের কাজ করতেছে, তাই না? টর্ক হিসেবে কাজ করতেছে। রৈখিকে যেটা ত্বরণ, রৈখিক ত্বরণ, সেটা কৌণিকে কৌণিক ত্বরণ। এখন রৈখিকে যেটা ভর, কৌণিকে সেটা কি বলতো? এটা এই যে এই টোটালটা এম আর স্কোয়ার। সো এই এম আর স্কোয়ার সমান আমরা কি জানি? আই। সো আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। সো রৈখিকে যে বল সেটা কৌণিকে টর্ক, রৈখিকে যেটা রৈখিক ত্বরণ, কৌণিকে সেটা কৌণিক ত্বরণ। আবার রৈখিকে যেটা ভর, কৌণিকে সেটা জড়তার ভ্রামক। বুঝতে পারছো? ওকে, এখন আরেকটা জিনিস মনে রাখো, সবসময় মনে রাখবা, সকল ভ্রামক, সকল ভ্রামক ভেক্টর রাশি, ভেক্টর রাশি। কিন্তু জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক এইটা হইল স্কেলার রাশি। এটা একটু এক্সেপশন, এক্সেপশন। ওকে, সকল ভ্রামক ভেক্টর রাশি, জড়তার ভ্রামক হলো স্কেলার রাশি। কালারটা চেঞ্জ করা উচিত, আচ্ছা যাই হোক, এভাবেই থাক। দেখো, যেহেতু আমরা এটা বললাম জড়তার ভ্রামক একটা স্কেলার রাশি, তাহলে আমরা এই স্কেলার রাশির যোগ কিভাবে করে থাকি? নর্মাল বীজগাণিতিক উপায়ে করে থাকি। তাহলে অনেকগুলা বস্তুর জড়তার ভ্রামককে আমরা যখন যোগ করতে চাবো, তখন আমরা কিভাবে যোগ করতে পারি? সিম্পলি প্রথম বস্তুর জড়তার ভ্রামক প্লাস দ্বিতীয় বস্তুর জড়তার ভ্রামক, এইভাবে বীজগাণিতিক যোগফল মানে বীজগাণিতিক যোগ করে ফেলবো নর্মালি, বুঝছো? আইএন পর্যন্ত, মানে যতগুলা বল আছে আর কি, মানে যতগুলা বস্তু আছে আর কি, সবগুলার জড়তার ভ্রামক আমরা সিম্পলি এভাবে যোগ করতে পারি। আবার এটাকে একটু মানে স্ট্যান্ডার্ড ফরম্যাটে এইভাবে মানে লেখা যায়, সেটা হচ্ছে সামেশন অফ এম আই বাই এম ইনিশিয়াল আর ইনিশিয়াল স্কোয়ার আই ইকুয়াল টু 0 থেকে এন পর্যন্ত। ওকে,
ঠিক আছে, তো এর যোগের সিস্টেমটা একটু দেখিয়ে দিলাম। এখন ধরো এটা একটা অক্ষ, এটাকে কেন্দ্র করে এই তিনটা বস্তু এইভাবে ঘুরতেছে। এটার ভর ধরো m1, এটার ভর m2, এটার ভর m3 ধরে নাও। এটার যে অক্ষ হতে এর যে ভারকেন্দ্রের দূরত্ব, এটা ধরো r1, এটার দূরত্ব r2, এটা ধরো r3। তাহলে এই সবগুলা বস্তু জড়তার ভ্রামককে আমরা যোগ করে এইভাবে লিখতে পারি i1 প্লাস i2 প্লাস আর i3, তাই না? i1 সমান আমরা কি লিখতে পারি, m1 r স্কোয়ার, m1 r1 স্কোয়ার, m2 r2 স্কোয়ার প্লাস m3 r3 স্কোয়ার, তাই না? তো চলো এখন উদাহরণ দেখে ফেলি। চমৎকার একটা উদাহরণ আছে এখানে, একটা সমবাহু ত্রিভুজ। তো এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে নাও l, আর এই যে বাহুর মানে প্রত্যেক বাহুর কোণায় m ভরের বস্তু আছে, প্রত্যেকটার ভর ধরো m। এখন তোমাকে বললো এই যে ত্রিভুজটা, এটা এই অক্ষকে কেন্দ্র করে এইভাবে ঘুরতেছে, টোটাল ত্রিভুজটা এইভাবে ঘুরতেছে। অক্ষটা কিসের মধ্যে দিয়ে, এই বস্তুর মধ্য দিয়ে আছে, বুঝছো? এখন তোমাকে বললো সম্পূর্ণ সিস্টেমটা জড়তার ভ্রামক বের করো। কিভাবে বের করবা? আমরা যোগের সিস্টেম জানি, সামেশন অফ i ইকুয়াল টু i1 প্লাস i2 প্লাস i3, তাই না? সো এখন i1টা বের করে ফেলো তো। ধরো এইটা হচ্ছে i1, এটা হচ্ছে i2, এটা হচ্ছে তৃতীয় বস্তুর জড়তার ভ্রামক i3। সো i1 সমান কি হবে বলো তো, একটু কমন সেন্স খাটাও তো। 0 হবে না? 0 হবে। কেন কেন বলো তো? কারণ এখানে আরটা হচ্ছে 0। কিরকম করে 0? এই যে দেখো, এই প্রথম বস্তুটার মধ্যে দিয়েই তো অক্ষটা, তাই না? তো অক্ষ হতে এই যে ভারকেন্দ্র, এর ভারকেন্দ্রটার দূরত্ব হচ্ছে 0। তো এইটা যদি 0 হয় তাহলে টোটালটা হবে 0, তাই না? তাহলে i1 সমান আমরা 0 লিখে ফেলি। এবার i2টা বলো তো। i2 হচ্ছে এই অক্ষ হতে এর যে দূরত্ব, সেটা কি l, m l স্কোয়ার লিখতে পারি, i2 সমান m l স্কোয়ার লিখতে পারি, তাই না? i3টা আবার কি লিখতে পারি, m l স্কোয়ার লিখতে পারি। এই যে অক্ষ হতে এই যে ভারকেন্দ্রের দূরত্ব, m l স্কোয়ার লিখতে পারি, 2m l স্কোয়ার লিখতে পারি, তাই না? না, এটা এরকম করে হবে না। তো মনে রাখবা, এই যে দূরত্বটা আছে না, এই দূরত্ব সবসময় লম্ব দূরত্ব হইতে হবে, বুঝতে পারছো? এই যে এই দূরত্বটা আমাদের লাগবে, এই দূরত্বটা লাগবে। এই দূরত্বটা আমরা কিভাবে বের করবো বলো তো? এই দূরত্ব বের করার সিস্টেম আছে। দেখো, সমবাহু ত্রিভুজের দুইটি বাহুর মধ্যবর্তী কোণ কত হয় বলো তো? 60 ডিগ্রি হয়। তো এইটা যদি 60 ডিগ্রি হয়, এটা কি 30, এইটুকু কি 30, সো এইটুকু 30 হলে এইটাও 60 হবে। সো এইটা 60 মানে এটাও 60। তাহলে এই যে এই বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম x। সো x সমান আমরা কি লিখতে পারি, x সমান আমরা লিখতে পারি cos এর ফর্মুলা যদি খাটাও, এই যে দূরত্বটা, এই যে দূরত্ব, এটা সমান আমরা কি জানি, l। সো x সমান আমরা লিখতে পারবো l cos 60, বা x ইকুয়াল আমরা লিখতে পারবো l/2। তো i3 সমান আমরা যদি লিখি mx স্কোয়ার, তাহলে ml স্কোয়ার প্লাস mx এর ভ্যালু হচ্ছে l/2, সো l স্কোয়ার বাই 4 হবে, তাই না? সো এখন তুমি যদি লসাগু করো তাহলে অ্যান্সারটা দাঁড়াবে 5ml স্কোয়ার ডিভাইডেড বাই 4। তো এটা হচ্ছে আনসার। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এখন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেওয়া থাকবে। ধরো এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে l, এইখান থেকে এই যে দূরত্ব, এটা ধরো l। এবার অক্ষটা দেখো কিভাবে আছে, দুইটা ভরের মধ্য দিয়ে গেছে, বুঝছো? প্রত্যেকটার ভর তুমি ধরে নিবা m। এখন তুমি পুরা সিস্টেমটা জড়তার ভ্রামক বের করবা। এটা তোমার জন্য হোমওয়ার্ক থাকবে। তো এতক্ষণ আমরা দেখলাম এই যে জড়তার ভ্রামকগুলো দেখলাম, এগুলো কি ছিল বলো তো? এগুলো ছিল সুষম বস্তুর ক্ষেত্রে। হোয়াট ইফ যদি বস্তুটা সুষম না হয়, তখন কি হবে? তো তখন তুমি দেখছো এই যে বস্তুগুলা, এই বস্তুটার সম্পূর্ণ ভরই হচ্ছে m, আর সবখানে এর ভর হচ্ছে সুষম ছিল, বুঝছো? কিন্তু এই যে পাথরটা দেখতেছ, এখানে তো ভর সুষম না। এখানে ধরো এই যে কণাটুকু, এটার ভর ধরে নাও m1,
এইখানে একটা কণা আছে, এইখানে ধরে নাও M2, এইখানে একটা কণা আছে, এটাকে ধরে নাও M3। এরকম অসংখ্য কণার সমন্বয়ে এই অসম বস্তুটা গঠিত হয়েছে, তাই না? তো এইটার যদি তুমি সম্পূর্ণ বস্তুটা জড়তার ভ্রামক বের করতে চাও, তোমার কি করতে হবে বলো তো? এরকম অসংখ্য কণাকে একত্রে যোগ করে, অসংখ্য কণার জড়তার ভ্রামককে একত্রে যোগ করে তোমার টোটাল জড়তার ভ্রামকটা বের করতে হবে, তাই না? তো এরকম অসংখ্য জিনিসের যোগ আমরা কিভাবে বের করতে পারি স্মার্টলি? কিভাবে বের করতে পারি বলো তো? আমরা বের করতে পারি ইন্টিগ্রেশন করে, তাই না? তো ধরে নাও এই বস্তু কণা হতে অক্ষের দূরত্ব, এটা ধরে নাও R1, এই দূরত্ব হচ্ছে R2, এই দূরত্ব ধরে নাও R3, তাই না? তাই না বলে কি হবে? এটা তো তুমি জানোই না। তাই না বলতেছি কেন? আচ্ছা, ধরে নাও এটা R2, এটা R3। তো আমরা যে কোনো একটা নিয়ে কাজ করব। এই যে কণাটুকু দেখতেছ, এই কণাটুকুর ভর আমরা M1 ধরে নিয়েছিলাম, এটাকে এখন আমরা লিখবো DM, যেহেতু আমরা ইন্টিগ্রেশন করতে যাচ্ছি। আর DM মানে কি? ডি কখন লেখা হয়? যখন আমরা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কিছু চিন্তা করি, তখন আমরা ডি বসাই। যেহেতু ক্ষুদ্র ভর চিন্তা করতেছি, তো এটা হচ্ছে DM, ঠিক আছে? আর এই যে দূরত্ব, এটাকে আমরা x ধরে নিব, x ধরে নিই, ঠিক আছে? আচ্ছা, x ধরার দরকার ছিল না, আরই রাখা ভালো ছিল। যাই হোক, আচ্ছা ধরে নিলাম এটা হচ্ছে আর। এখন এই যে ক্ষুদ্র বস্তু, এর জড়তার ভ্রামকটা কি? DI, কারণ এটা ক্ষুদ্র, ক্ষুদ্র জড়তার ভ্রামক ধরছি, এই জন্য DI সমান আমরা কি লিখতে পারি? আমরা জানি I ইকুয়াল টু mr², তাই না? সো DI সমান আমরা কি লিখতে পারি? DM ইন্টু R² লিখতে পারি কিনা? এখন তুমি অসংখ্য এরকম মানে জড়তার ভ্রামক তুমি একসাথে যোগ করতে চাচ্ছ, তুমি কি করবা? ইন্টিগ্রেট করে দাও, দুই পাশে ইন্টিগ্রেট করে দাও। তো এরকম অসংখ্য বস্তু জড়তার ভ্রামককে তুমি যখন একত্রে করবা, তখন তুমি টোটাল জড়তার ভ্রামকটা পেয়ে যাবা I। আর এখানে এটাকে একটু সাজিয়ে লেখো R² DM। খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা তোমার সামনে অনেক বেশি কাজে লাগবে। যখন আমরা অন্য শেপের বস্তুগুলো সূত্র প্রমাণ করতে যাব, তখন এই সূত্রটা অনেক কাজে লাগবে। বুঝতে পারছো? তো অসমবস্তুর জড়তার ভ্রামক নির্ণয় করার সময় আমরা যে সূত্রটা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে I ইকুয়াল ইন্টিগ্রেশন অফ R² DM। ওকে, তো চলো নেক্সটে চলে যাই। এখন আমরা রডের প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করব। কিরকম? ধরো এখানে একটা রড আছে যেটার প্রস্থ হচ্ছে 0। ওকে, তো এর যে দৈর্ঘ্য সেটাকে ধরে নিচ্ছি আমরা L, বড় হাতের L ধরে নিলাম। এখন এর যে প্রান্তবিন্দু আছে, এই প্রান্তবিন্দু দিয়ে একটা অক্ষ যায়, যে অক্ষকে কেন্দ্র করে এই রডটা এইভাবে ঘুরতেছে, এই অক্ষের চারিদিকে এইভাবে ঘুরতেছে রডটা। তাই এমন অবস্থায় তোমার রডের জড়তার ভ্রামকটা নির্ণয় করতে হবে। তো চলো নির্ণয় করি। তো এর জন্য আমরা কি করব? ইন্টিগ্রেশনের যে সূত্রটা একটু আগে দেখে আসলাম, সেটা হচ্ছে এই যে I ইকুয়াল ইন্টিগ্রেশন অফ R² DM। এখানেও আমরা ইন্টিগ্রেট করে এর টোটাল যে জড়তার ভ্রামক সেটা বের করব। তো এর জন্য আমরা কি করব? রডের এই যে পুরো রডটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে ফেলবো। ক্ষুদ্র ক্ষুদ্র অংশে এইভাবে বিভক্ত করার পর এখান থেকে আমরা ক্ষুদ্র একটা অংশ কেটে নিব এইভাবে, ঠিক আছে? যেটাকে আমরা ধরে নিলাম এর দৈর্ঘ্য হচ্ছে dx, আর এর যে ভর এটাকে ধরে নিলাম dm। ওকে, আর অক্ষ হতে এইটুকু অংশের যে দূরত্ব সেটা হইতেছে তোমার, ধরে নিলাম হচ্ছে x। তো এখন এই অংশটুকুর জড়তার ভ্রামক কি হবে বলো তো? এই অংশটুকুর জড়তার ভ্রামক হবে DI, কারণ খুবই ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক আমরা বের করতেছি। এখন R² DM, আর মানে এখানে x, সো x² ইন্টু dm। অলরাইট, এখন তুমি উভয় পাশে ইন্টিগ্রেশন করে ফেলো। তো এখান থেকে তুমি যেটা পাবা I ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ x² dm। এখন x² কে ইন্টিগ্রেট করতে হবে কার সাপেক্ষে? m এর সাপেক্ষে। কিন্তু এটা কি সম্ভব? সম্ভব না, কারণ দুইটা মানে ভিন্ন চলক। এর জন্য আমাদের কি করতে হবে? এই dm কে dx বানাতে হবে। কিভাবে বানাবো চলো একটু দেখে ফেলি। দেখো এই যে টোটাল যে রডটা, এটার দৈর্ঘ্য কত? L, আর টোটাল যে রডের ভর সেটাকে আমরা ধরে নিলাম m। সো L দৈর্ঘ্যের রডের ভর
এম। তো একক দৈর্ঘ্যের রডের ভর কত হবে? এম বাই এল। এখন আমাদের কতটুকু দরকার? আমাদের দরকার এই ডিএক্স অংশটুকু। এই ডিএক্স দৈর্ঘ্যের রডের ভর হবে এম বাই এল ইন্টু ডিএক্স। ওকে, আর এই যে এম বাই এল ইন্টু ডিএক্স এইটাই কিন্তু ডিএম, তাই না? এই ডিএক্স অংশের ভর কত? ডিএম। আর এই ডিএক্স অংশের ভর আমরা বের করছি এম বাই এল ডিএক্স। সো এইটাই ডিএম। সো ডিএম, এইখানে আমরা এই ডিএম এর জায়গায় এইটুকু বসায় দেই, দেখো কি হয়। ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএম এর জায়গায় এম বাই এল ইন্টু ডিএক্স। ওকে, এখন এই যে এম বাই এল এটা কি বলতো? এটা ধ্রুবক না? এখানে চলক কি? এক্স। তো এই ধ্রুবকটাকে আমরা চাইলে বাহিরে আনতে পারি পারি তাহলে এখন ভিতরে থাকলো এক্স স্কোয়ার ডিএক্স। এখন আমাদের লিমিট বসাইতে হবে। দেখো, এই যে রডের যে প্রান্ত এটাকে আমরা ধরে নিলাম 0, আর এর যে শীর্ষ এটাকে ধরে নিলাম এল। ঠিক আছে না? কোনো ভেজাল আছে? নাই। তাহলে লিমিট, আপার লিমিট কি হবে? এল, লোয়ার লিমিট কি হবে? 0। তাহলে এখন তুমি ইন্টিগ্রেট করে ফেলো এক্স স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে, মানে তোমার জগজীকরণ করলে কি বের হয়? এক্স কিউব বাই 3। এখন লিমিট বসাও, এল 0, এম এল ইন্টু এল কিউব বাই 3। তো এই এল দিয়ে এল কিউবকে কাটলে কি থাকে এখানে? 1/3 অফ এম এল স্কোয়ার, আই ইকুয়াল টু 1/3 অফ এম এল স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এই যে সূত্রটা এটা মনে রাখতে হবে। তোমাকে পরীক্ষায় বলবে যে একটি রডের মানে প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে এর জড়তার ভ্রামকটা বের করো, তখন তোমার জড়তার ভ্রামকের এই সূত্রটা ইউজ করে তোমার ম্যাথ করতে হবে। ওকে, তো চলো নেক্সটে চলে যাই। এখন আমরা দেখব হচ্ছে রডের মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কিভাবে বের করতে হয়। দেখো সেম জিনিস। তো তুমি কি করবা? তুমি এখানে দুইটা ট্রিক খাটাইতে পারো। তোমার সবকিছুই সেম থাকবে, জাস্ট তোমার এই যে লিমিটটা এখানে যে বসাইছো না 0 থেকে এল পর্যন্ত, তো এইখানে তুমি প্রথমত যেটা করতে পারো, এই অংশটুকুকে 0 ধরে এই অংশটুকুকে L/2 ধরতে পারো, আর এই যে অংশটুকু এখানে -L/2 ধরতে পারো। তো তুমি প্রথমত এই অংশটুকু চিন্তা করে এই অংশটুকু জড়তার ভ্রামক বের করে এটাকে 2 দিয়ে গুণ করে দিতে পারো। আবার তুমি চাইলে পুরোটা একবারও বের করতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে? তো তুমি যদি, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে তুমি যদি এই অর্ধেকটা বের করতে চাও, তারপর তুমি কিভাবে পুরোটা বের করতে পারো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, আমাদের সবকিছুই সেম। তো এখানে আমরা কি করব? এই অর্ধেক যেহেতু বের করতেছি, এই অর্ধেককে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে ফেলি। তো এখান থেকে যে কোনো একটু অংশ আমরা কেটে নিই, এটার দৈর্ঘ্য ধরে নিই ডিএক্স, আর এটার যে ভর এটা হচ্ছে ডিএম, আর অক্ষ হতে এর যে দূরত্ব সেটা হইতেছে এক্স। তাহলে এর জড়তার ভ্রামক কি হবে? আই ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিএম। কথা ক্লিয়ার? ওকে, তো এখন আমরা জানি এই যে L/2, এই পুরোটার এই অর্ধেকের দৈর্ঘ্য কত? L/2। L/2 এর ভর, L/2 এর ভর কত? L/2 এর ভর হচ্ছে M/2। তাহলে একক দৈর্ঘ্যের ভর কত? 2 কাটা যাবে, পড়ে থাকবে M/L। তো dx এর ভর কত? M/L ইন্টু ডিএক্স। কথা ক্লিয়ার? ওকে, তো এখন ডিএম এর জায়গায় তুমি এটা বসায় দাও, এক্স স্কোয়ার M/L ইন্টু ডিএক্স। ওকে, সো M/L কে বাহিরে আনো, এক্স স্কোয়ার ডিএক্স। এখন তোমার লিমিট বসাইতে হবে। তো তুমি যদি পুরোটা চিন্তা করো, তাহলে তোমার লিমিট, আপার লিমিট তোমার বসাইতে হবে L/2, লোয়ার লিমিট বসাইতে হবে -L/2। আর তুমি যদি একটু বুদ্ধিমান হও, তো তুমি লোয়ার লিমিটটা ধরবা 0, তাহলে তোমার এক্সট্রা ক্যালকুলেশন করা লাগবে না। তো আমি হচ্ছে তোমার কি করব? অর্ধেকটা বের করব। অর্ধেকটা বের করলে আমাদের আপার লিমিটটা হবে L/2, লোয়ার লিমিটটা হবে 0। M/L ইন্টু এক্স কিউব বাই 3, আপার লিমিট হচ্ছে L/2, লোয়ার লিমিট হচ্ছে 0। এখন M/L ইন্টু এল কিউব, তারপর এখানে এক্স এর জায়গায় বসাইতে হবে তোমার L/2। সো 2 এর উপরে কিউব যাবে, তো তাহলে তোমার এখানে থাকবে 8, আর আগে থেকে একটা 3 গুণ আকারে আছে। তাহলে এই এল দিয়ে এল কিউবকে কাটলে তোমার এখানে থাকবে 1/24 ml স্কোয়ার। তো এইটা তুমি কি বের করছো বলো তো? এটা আমি অর্ধেকটা বের করছি, অর্ধেকটা বের করছি। যদি আমি পুরোটা বের করতাম তাহলে আমি লোয়ার লিমিটটা লোয়ার লিমিটটা -L/2 দিতাম। ওকে, তো যেহেতু -L/2 দিই নাই, অর্ধেকটা আমরা বের করছি, তাহলে আমরা যদি পুরাটারটা বের করতে চাই তাহলে কি করতে হবে? এই টোটাল যে জড়তার ভ্রামক এটা বের করতে হইলে আমাদের অর্ধেকটার সাথে 2 গুণ করে দিতে হবে। 2 × 1/24
এম এল স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি আই ইকুয়াল টু 1/12 এম এল স্কোয়ার। এখানে 1/24 ছিল, 2 দিয়ে গুণ করে দিছি, 1/12 হয়ে গেছে। ওকে, তাহলে এটা হচ্ছে একটা রডের মধ্যবিন্দু দিয়ে যখন একটা অক্ষ যাবে এবং সেই অক্ষকে কেন্দ্র করে এই রডটা এইভাবে ঘুরবে, তখন এর জড়তার ভ্রামক হবে 1/12 অফ এম এল স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তো চলো নেক্সটে চলে যাই। এখন আমরা দেখব যে রিং ও ফাঁপা সিলিন্ডারের জড়তার ভ্রামক। তো রিং এর জড়তার ভ্রামক বের করা খুবই সোজা। তো একটা রিং মানে কি বলতো? রিং মানে এই যে মধ্য অংশটুকু, এটুকু কি ফাঁকা থাকবে, রাইট? ফাঁকা থাকবে। আর এই যে কেন্দ্র হতে প্রত্যেক বিন্দুর, রিং এর প্রত্যেক বিন্দুর দূরত্ব সমান। এটাকে আমরা কি বলে থাকি? ব্যাসার্ধ বলে থাকি। তো আমি এই কয়েকটা নিলাম, আমাদের বেশি লাগবে না। আর এই যে রিং এর এখানে অসংখ্য কণা আছে, প্রত্যেক কণার ভর আমি ধরে নিলাম এম, প্রত্যেক কণার ভর ধরে নিলাম এম। এই অসংখ্য এম এর যোগফলটা কি বলতো? এই অসংখ্য এম এর যোগফলটা এই রিং এর টোটাল ভর। তাহলে টোটাল ভর হচ্ছে তোমার বড় হাতের এম, যেটা সমান এম প্লাস এম, এরকম ছোট হাতের মানে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণার যে যোগ, মানে কণার ভরের যে যোগফলগুলো এরকম ডট 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 এন পর্যন্ত। ওকে, ধরে নিলাম এন সংখ্যক কণা আছে, এন সংখ্যক কণার ভর, এটা হচ্ছে টোটাল ভর। ওকে, তো এখন আমরা জানি যে সামেশন অফ আই ইকুয়াল টু আমরা লিখতে পারি I1 প্লাস I2 প্লাস ডট 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 আই থেকে মানে আই এন পর্যন্ত, মানে যত সংখ্যক কণা আছে সবগুলোর জড়তার ভ্রামকের যোগফল। ওকে, তো এখন আই সমান কি? এম আর স্কোয়ার। এখন এর প্রত্যেকটা আরও তো সমান, তাই না? প্রত্যেকটার আরও সমান, প্রত্যেকটা আর যেহেতু সমান, তুমি চাইলে একটা কাজ করতে পারো, এখানে তুমি আর কমন নিয়ে নাও। আর কমন নিলে তুমি এখানে কি পাবা? শুধু এম গুলা থাকবে। তো এরকম অসংখ্য এম এর যোগফল কি? বড় হাতের এম, তাহলে এম আর স্কোয়ার। ওকে, তাহলে আই ইকুয়াল টু তুমি পাচ্ছ এম আর স্কোয়ার, যেটা হচ্ছে একটা রিং এর জড়তার ভ্রামক। বুঝতে পারছো? এটা কিন্তু খুবই সহজ ছিল। তো এখন চলো সিলিন্ডারের একটা ফাঁপা সিলিন্ডার, মানে যেটা মধ্যবর্তী অংশ ফাঁকা বা ফাঁপা, তো এরকম একটা সিলিন্ডারের জড়তার ভ্রামক বের করে ফেলি। তো এসে তোমার এটা একটা সিলিন্ডার। ওকে, আর এই যে সিলিন্ডারটা, এটা অসংখ্য রিং এর সমষ্টি না বলতো? এরকম অসংখ্য রিং একটার উপর আরেকটা এইভাবে মানে গঠিত হতে হতে একটা ফাঁপা সিলিন্ডার গঠিত হয়েছে, তাই না? এরকম অসংখ্য রিং এখানে আছে। কথা ক্লিয়ার? আর এই প্রত্যেকটা রিং এর ভর আমি ধরে নিলাম ছোট হাতের এম। তো এই সিলিন্ডারের টোটাল ভর সেটা হচ্ছে বড় হাতের এম ধরে নিলাম। ওকে, আর এর অক্ষটা হচ্ছে এর এই বরাবর। ওকে, এই বরাবর হতে প্রত্যেকটা তোমার দূরত্ব, প্রত্যেকটা ব্যাসার্ধ সেম না বলো তো? সেম কিন্তু। তো প্রত্যেকটা যেহেতু সেম, তো সেম জিনিস এখানে আমরা খাটাইতে পারি। সামেশন অফ আই ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস ডট 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 আই এন পর্যন্ত, তাই না? এখন I1 সমান আমরা লিখতে পারি এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার, প্রত্যেকটা এম সমান প্রত্যেকটা আরও সমান, প্লাস ডট 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 আর স্কোয়ার কমন নিয়ে ফেলো। এখানে কি থাকবে? এম প্লাস ডট 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 যতগুলো আছে, সো আর স্কোয়ার ইন্টু এখানে টোটাল মেসটা মানে টোটাল যে ভর সেইটা হবে, সো এম আর স্কোয়ার। তাহলে সিলিন্ডার মানে ফাঁপা সিলিন্ডারের জড়তার ভ্রামকও কি? এম আর স্কোয়ার। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? ক্লিয়ার। তো এই দুইটা জড়তার ভ্রামক একই জিনিস, এই জন্য একসাথে প্রমাণ করলাম। ওকে, তাহলে জড়তার ভ্রামকের যে মেইন সূত্রটা ছিল আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, ওইটা রিং ও ফাঁপা সিলিন্ডারের ক্ষেত্রেও খাটবে। তবে রডের মধ্যবিন্দু দিয়ে যখন অক্ষটা যাবে তখন কিন্তু আই ইকুয়াল টু 1/12 এম এল স্কোয়ার, আর রডের প্রান্তবিন্দু দিয়ে যখন যাবে তখন কিন্তু এই জড়তার ভ্রামকটা হবে আই ইকুয়াল টু 1/3 অফ এম এল স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এখন আমরা চাকতি ও নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামক বের করব। প্রথমত আমরা চাকতিটা বের করে ফেলি। চাকতি জিনিসটা কি? চাকতি মানে ওই যে তুমি ডিস্ক চেনো না, ছোটবেলায় এরকম ডিস্ক দেখছো না?
তো এরকম ডিস্ক, এইটাই হইতেছে চাকতি। এই চাকতির জড়তার ভ্রামকটা আমাদের বের করতে হবে। তো যেহেতু তুমি এই ডিস্কটাই চাকতি এটা বুঝতে পারছো, তো আমি ডিস্কটা ডিলিট করে ফেলি। ওকে, তো এই চাকতির জড়তার ভ্রামকটা আমাদের এখন বের করতে হবে। আর এই অক্ষকে কেন্দ্র করে কিন্তু এইভাবে চাকতিটা ঘুরতেছে, বুঝতে পারছো, এইভাবে ঘুরতেছে। তো এখন আমরা এই অক্ষটাকেও ডিলিট করে ফেলি, তো অক্ষটাও আমাদের লাগবে না। তো দেখো, এই চাকতির জড়তার ভ্রামক বের করার জন্য আমরা কি করব, এখান থেকে রিং অংশ কেটে নিব। এই রিং অংশের জড়তার ভ্রামকটা যদি আমরা বের করে ফেলতে পারি, তাহলে আমরা কি করতে পারবো, এই টোটাল চাকতির জড়তার ভ্রামকটা বের করে ফেলতে পারবো ইন্টিগ্রেশনের মাধ্যমে, তাই না? তো এরকম অসংখ্য রিং একটার উপর আরেকটা এইভাবে বসতে 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 এখানে চাকতিটা গঠিত হয়েছে। তো এখন এই রিং অংশটুকুর জড়তার ভ্রামক চলো বের করে ফেলি। এই যে অংশটুকু, এটার যে রেডিয়াস, প্রথমত এটাকে আমি ধরে নিলাম এক্স। ওকে, আর এই যে তুমি এই যে পুরুত্বটা দেখতে পাচ্ছ, এই পুরুত্বটা এটাকে আমি ধরে নিলাম ডিএক্স। ওকে, এর জড়তার ভ্রামকটা কি হবে, প্রথমত আমি বলে নিই, এই যে অংশটুকু, এই রিংটার ভর হচ্ছে তোমার ধরে নাও ডিএম। এর জড়তার ভ্রামকটা কি হবে, ডিআই ইকুয়াল টু ডিএম এক্স স্কোয়ার। কোনো সন্দেহ আছে? নাই। গুণনক হতে এর দূরত্ব এক্স, এর তোমার ভরটা হচ্ছে ডিএম। ঠিক আছে, তো এখন ইন্টিগ্রেশন করে ফেলো উভয় পাশে ইন্টিগ্রেশন করে ফেললে এখানে তোমার থাকবে আই ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিএম। আমি একটু সাজিয়ে লিখলাম। এখন এক্স স্কোয়ারকে আমাদের এম এর সাপেক্ষে ইন্টিগ্রেট করা যাবে না, আমরা এর জন্য কি করব, ডিএমটাকে চেঞ্জ করে এক্স এর কিছু একটা বসাবো, এক্স এর সাপেক্ষে এটাকে সরি যোগজীকরণ করে ফেলবো। তো দেখো, এর জন্য আমাদের কি করতে হবে, এই যে টোটাল যে তোমার চাকতিটা, এর জড়তার সরি এখন এম এর সাপেক্ষে এক্স স্কোয়ারকে তোমার এখন এম এর সাপেক্ষে এক্স স্কোয়ারকে তো যোগজীকরণ করা যাবে না, এর জন্য আমাদের কি করতে হবে, ডিএমটাকে চেঞ্জ করে এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারকে যোগজীকরণ করতে হবে, তাই না? তো এর জন্য আমাদের একটু তোমার একটা সিস্টেম অ্যাপ্লাই করতে হবে। দেখো, এই যে টোটাল চাকতি, এর ক্ষেত্রফল কত বলো তো? এর যে ক্ষেত্রফল, এটা কি পাই আর স্কোয়ার না? পাই আর স্কোয়ার। এই যে টোটাল যে রেডিয়াস এখান থেকে এইখান পর্যন্ত, এটা কি আর? সো তাহলে এর ক্ষেত্রফলটা কি দাঁড়াচ্ছে, এই চাকতির ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর স্কোয়ার। তো পাই আর স্কোয়ার ক্ষেত্রফলের ভর হলো এম, ভর এম, টোটাল চাকতির ভর হচ্ছে এম। তো একক ক্ষেত্রফলের ভর কত, এম বাই পাই আর স্কোয়ার। কোনো সন্দেহ আছে? না। এখন আমাদের এই যে অংশটুকু, এই রিংটার ভর লাগবে, এই রিংটার ভর লাগবে। তো এই রিংটার ক্ষেত্রফল দিয়ে আমাদের ভরটা বের করতে হবে। এই রিংটার ক্ষেত্রফল কি হবে বলতো, এই যে রিংটা, এটাকে তুমি এরকম সোজা করে ফেলো তো, এরকম সোজা করে ফেলো তো। আমি এটাকে ধরে এরকম সোজা করে ফেলছি, ঠিক আছে? এখন এই যে অংশটুকু, এটাকে আমরা কি ধরছিলাম, ডিএক্স, তাই তো? আর এই যে অংশটুকু, এটার পরিধি কি কত হবে বলতো, এটার যে পরিধি, এর পরিধি কত হবে, এর পরিধি হবে হচ্ছে 2πx। বুঝতে পারছো? এখানে আর দিয়ে ফেলছি, 2πx হবে। তাহলে এর যে ক্ষেত্রফল, এটা একটা আয়তাকার বস্তু হয়ে গেছে না এখানে, সেখানে ক্ষেত্রফলটা কি হবে, 2πx dx। কথা ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এখানে 2πx dx ক্ষেত্রফলের ভর হবে m বাই পাই আর স্কোয়ার ইন্টু 2πx dx। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো এখানে পাই আর এই পাই কাটা যাবে, এখানে তোমার থাকবে, আচ্ছা বড় হাতের আর দিয়ে নিই এখানে, m বাই আর স্কোয়ার ইন্টু 2x dx। ওকে, এখন তুমি এক কাজ করো, এই জিনিসটা যে ডিএম, এটা কি তুমি বুঝতে পারতেছো? এই 2πx dx এটা কি, এই যে রিংটা, এই রিংটাকে যে আমি সোজা করছি সেটার ক্ষেত্রফল। তো সেটার ভর কি, সেটার ভর হচ্ছে ডিএম, যেটা আমি ধরে নিয়েছিলাম ডিএম, তাই না? তাহলে এটা সমান কি ডিএম। তো এই ডিএম এর জায়গায় আমি এই ভ্যালুটা বসাইতে পারি। তাহলে আই ইকুয়াল টু, আমি লিখতে পারি এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার এম বাই আর স্কোয়ার ইন্টু 2x dx। ঠিক আছে না? ওকে, তাহলে তুমি এই যে ধ্রুবক অংশটুকু, এটাকে বাইরে বের করে ফেলো।
সো বাহিরে বের করে ফেললে এখানে তোমার কি কি থাকবে, এম বাই আর স্কোয়ার, টুটাকেও বাহিরে বের করে ফেলো। আচ্ছা, টুটাকে এখানে লিখে ফেলি। এখানে তোমার কি কি থাকলো দেখো, এ এক্স আর এক্স স্কোয়ার, তোমার এখানে থাকবে এক্স কিউব ডিএক্স। এখন তোমার লিমিট বসাইতে হবে। দেখো আমরা কি করতেছি, এখানে এই রিংটা থেকে অসংখ্য মানে এরকম অসংখ্য রিং একত্রে যোগ করে আমরা চাকতির জড়তার ভ্রামকটা বের করব। তাহলে আমাদের তোমার লিমিটটা কি বসাইতে হইতে পারে, এই চাকতির কেন্দ্র হতে একদম এই পর্যন্ত, তাই না? তো এইখানে আমি স্টার্টিং পয়েন্ট যদি 0 ধরি, এই লাস্ট পয়েন্ট কত হবে, আর হবে না? তাহলে এখানে লিমিটটা হবে 0 থেকে আর পর্যন্ত। বুঝতে পারছো? ওকে, এখন তোমার এখানে তোমার থাকলো 2/m r² ইন্টু এখানে এক্স কিউব, এটাকে তুমি যদি যোগজীকরণ করো তাহলে তোমার x⁴/4 হবে। তো লিমিট বসাও আর থেকে 0 থেকে আর পর্যন্ত, আর এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে। আশা করি বুঝতে পারছো। ওকে, তো চলো এই পাশে যাই। ওকে, তাহলে তুমি এখানে কি কি পাবা, 2 × m/r² থাকলো, আর এখানে তোমার এক্স এর জায়গায় কি বসবে, আর বসবে। তো r⁴ / 4। তো এখানে এখানে তোমার r² দিয়ে r⁴ কে কাটলে তোমার এখানে জাস্ট r² পড়ে থাকবে, এখানে m থাকলো, আর এখানে কি থাকলো, 2 দিয়ে তুমি যদি এই 4 কে কাটো হাফ থাকবে। তাহলে i = তুমি এখানে পাবা ½ m r²। বুঝতে পারছো? এইটা হচ্ছে তোমার চাকতির বা ডিস্কের জড়তার ভ্রামক। আশা করি বুঝতে পারছো। চলো এখন নিরেট সিলিন্ডারেরটা বের করে ফেলি, আমাদের একটা পৃষ্ঠা দরকার। তুমি যদি চাকতিরটা বের করতে পারো তাহলে তুমি নিরেট সিলিন্ডারেরটাও বের করতে পারবা। ধরো এটা হচ্ছে একটা সিলিন্ডার, ওকে, একটা নিরেট সিলিন্ডার এটা, যেটার মধ্যবর্তী অংশ ফাঁপা না, বুঝছো? মানে মাঝখানে এটা হচ্ছে নিরেট। বুঝতে পারছো? এখন যেহেতু এটা নিরেট, তার মানে তুমি কি একটা জিনিস ধরতে পারতেছো, অসংখ্য চাকতির সমন্বয়ে তুমি এখানে এই সিলিন্ডারটা গঠিত করতে পারো। পারো কিনা? অবশ্যই পারো। এরকম অসংখ্য চাকতির সমন্বয়ে তুমি এই নিরেট সিলিন্ডারটা গঠন করতে পারো। এখন আমরা জানি চাকতির জড়তার ভ্রামক হচ্ছে ½ mr², তাই না? তো এইখানে এই চাকতির ভর তুমি ধরে নাও m, এটাও ধরে নাও m m m, এরকম অসংখ্য চাকতির ভরের সমন্বয়ে গঠিত এই সিলিন্ডারটার ভর হচ্ছে, টোটাল ভর হচ্ছে ধরে নাও m। অলরাইট, তো এখন আমরা জানি যে সামেশন অফ i = আমরা লিখতে পারি i1 + i2 + i3 যতগুলা তোমার এখানে চাকতি আছে ততগুলা। ওকে, তো একটা চাকতির জড়তার ভ্রামক কি, ½ mr²। একটু আগে আমরা বের করে ফেলছি mr²। এখন প্রত্যেকটার আরও তো সমান, তাই না? প্রত্যেকটার আরও তো সমান। এই যে অক্ষ, এই অক্ষটা হচ্ছে এই বরাবর, এই অক্ষটা ধরে নাও এই বরাবর। এই অক্ষ হতে প্রত্যেকটা যে প্রান্তের দূরত্ব সেটা কি সমান না? প্রত্যেকটা রেডিয়াস বা ব্যাসার্ধ বলতে পারো, প্রত্যেকটা ব্যাসার্ধ সমান। এরকম তুমি এরকম অসংখ্য mr², ½ mr² এভাবে যোগ করতে থাকবা। তো তুমি এখান থেকে কি কমন নিতে পারো, ½ r² কমন নিতে পারো, আর এখানে তোমার কি পড়ে থাকলো m এরকম অসংখ্য চাকতির ভর। টোটাল এরকম অসংখ্য চাকতির ভর একত্রিত হয়ে এই সিলিন্ডারটার ভর চলে আসবে। তাহলে তোমার আলটিমেটলি কি পাইলা বলো তো? আলটিমেটলি তুমি এখানে যেটা পাইলা, সিলিন্ডারের একটা নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামক i = ½ সিলিন্ডারের ভর ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে এইটা আর চাকতির জড়তার ভ্রামকেরটা একই না? একই। এইটাও একটু তোমার বক্স করে রাখো, কারণ এইটাও তোমার মুখস্থ করতে হবে। এগুলো আসলে মুখস্থ করার তেমন কঠিন কিছু না, সহজে মনে থাকে। তুমি যদি 1-2 বার এই ফর্মুলাগুলো ডেরাইভ করো তাহলে তোমার খুবই এগুলো মানে খুবই সহজে এগুলো তুমি মনে রাখতে পারবা। তো এখন চলো আমরা নেক্সটে চলে যাই। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার নিরেট বা ফাঁপা গোলকের জড়তার ভ্রামক নির্ণয়। তো তার আগে আমরা একটা জিনিস দেখে ফেলি, সেটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে একটু কথাবার্তা বলি। দেখো, এটা তুমি একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করো। ওকে, ধরো এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যে স্থানাঙ্ক ব্যবস্থায় একটা র্যান্ডম বিন্দু ধরে নাও,
যেটা তুমি ধরে নাও যে এক্স কমা ওয়াই কমা জেড, আর এই যে অক্ষটা এটাকে তুমি ধরে নাও এক্স অক্ষ, এটাকে ধরে নাও ওয়াই অক্ষ, এটাকে ধরে নাও জেড অক্ষ। তুমি একটা ধরলেই হয়েছে, বুঝছো? এটা নিয়ে এত প্যারা নাই। এখন তুমি এক কাজ করো, এই যে বিন্দুটা এর কাছে যাইতে হলে আমাদের কি করতে হবে? এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ যাইতে হবে। ওকে, দাঁড়াও, এক্স অক্ষ বরাবর যাইতে হবে এক্স পরিমাণ, গেলাম। তারপর ওয়াই অক্ষ বরাবর যাইতে হবে ওয়াই পরিমাণ, গেলাম। তারপর জেড অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর আমাদের যাইতে হবে জেড পরিমাণ। সেটা উল্টা হয়ে গেছে, এই অক্ষ বরাবর যাইতে হবে জেড পরিমাণ। ঠিক আছে, গেলাম। তাহলে এটা হচ্ছে এক্স পরিমাণ গেছি, এটা ওয়াই পরিমাণ গেছি, এটা জেড পরিমাণ গেছি। এই যে বিন্দুটা, এটা তো জেড অক্ষের একটা বিন্দু, তাই না? এই জেড অক্ষ থেকে এই যে দূরত্ব, এই বিন্দুর যে দূরত্ব, সেটা কি হইতে পারে বলতো? সেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে এই বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব। এটাকে আমি কি বলতে পারি? দেখো, এটা তো আলটিমেটলি একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না এখানে? এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তো এটাকে আমি কি বলতে পারি? এ অতিভুজ, এটাকে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট। ওকে, এই যে দূরত্ব, এই দূরত্ব যা, এই যে দূরত্ব, এই দূরত্ব তা, বুঝতে পারছো? তাহলে জেড অক্ষ হতে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা র্যান্ডম যে বিন্দু, সেটা দূরত্ব হচ্ছে জেড অক্ষ হতে দূরত্ব, সেটাকে আমি কি বলতে পারি? সেটাকে বলতে পারি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তারপর এক্স অক্ষ হতে এই দূরত্বটাকে আমি বলতে পারি রুট ওভার অফ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তারপর ওয়াই অক্ষ হতে এই দূরত্বটাকে আমি বলতে পারি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বুঝতে পারছো? তো এই জিনিসটা আমাদের সামনে একটু কাজে লাগবে। তো দেখো, এখন আমরা নির্ণয় করবো ফাঁপা গোলকের জড়তার ভ্রামক। ফাঁপা গোলক জিনিসটা কি? ফাঁপা গোলক, তুমি ফুটবল চিন্তা করো। ফুটবল দেখো, ফুটবলের ভিতরে কি কিছু আছে? বায়ুটা বাদ দাও, বায়ু বাদ দিয়ে কিছু নাই, তার মানে ওইটা হচ্ছে একটা ফাঁপা গোলক। এখন ওই যে ফুটবলটা, ওইটাকে কিভাবে ঘোরায় বলো তো? ওইটা ওই যে নখের উপরে কিভাবে ঘোরায় বলো তো? ওইটাকে যখন ওইভাবে ঘোরাচ্ছে তখনকার জড়তার ভ্রামকটা আমরা বের করব। বা তুমি বিভিন্ন অফিসে দেখো না যে গ্লোব থাকে, পৃথিবীর গ্লোব, ওইটা তো একটা ফাঁপা ফাঁপা গ্লোব, ওইটা তো আর পৃথিবী না, তাই না? তো এটাকে আমরা একটা ফাঁপা গোলক চিন্তা করতে পারি। তো এই ফাঁপা গোলকটা কিভাবে ঘোরায় বলতো? ওই যে ঘোরানিটা দেখতেছ, ওই ঘোরানিটার সময় আমরা জড়তার ভ্রামকটা বের করব। বা পৃথিবীর আহ্নিক গতি চিন্তা করতে পারো। পৃথিবী যদিও ফাঁপা গোলক না, পৃথিবী হচ্ছে একটা নিরেট গোলক, বাট ওই যে আহ্নিক গতিটা দেখতেছো, আমি তোমাকে গতিটা বোঝানোর চেষ্টা করতেছি। ওই গতিটার যখন ওই রকম একটা গতি থাকবে একটা ফাঁপা গোলকের, তখন যে জড়তার ভ্রামক, সেইটা আমরা বের করব। ওকে, তো চলো বের করা শুরু করি। তো দেখো, এই যে গোলকটা, এটাকে আমি একটু কপি করে এই পাশে আনলাম। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এই যে কেন্দ্র দিয়ে এর অক্ষটা যখন যাবে, ধরলাম এর অক্ষ হইতেছে, আচ্ছা একটু দুঃখিত, ধরলাম এই যে এটা হইতেছে এর অক্ষ। আবার এইটাকেও আমি অক্ষ চিন্তা করতে পারি। এটাকেও আমি অক্ষ চিন্তা করতে পারি। তারপর এইটাকেও আমি অক্ষ চিন্তা করতে পারি। ঠিক আছে, প্রত্যেক ক্ষেত্রে এর যে জড়তার ভ্রামক, এটা সেম থাকবে। তুমি চিন্তা করো, এইভাবে তুমি যখন এটাকে ঘোরাবা, তখন যেভাবে এটা ঘুরবে, এইভাবেও ওইভাবেই ঘুরবে। এই মানে এই অক্ষের ক্ষেত্রেও ওইভাবেই ঘুরবে। এই অক্ষের ক্ষেত্রে যেভাবে ঘুরবে, এই অক্ষের ক্ষেত্রেও সেইভাবেই ঘুরবে। তবে তোমার প্রত্যেকটা অক্ষের কেন্দ্র বরাবর যাইতে হবে, তাহলে এইখানেও সেম হবে, তাই না? তো ধরে নিচ্ছি তর্কের খাতিরে এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, তাহলে এটা হচ্ছে ধরে নিলাম জেড এক্সিস। তাহলে প্রত্যেক ক্ষেত্রে যেহেতু সেম হচ্ছে, তো মেইন যে জড়তার ভ্রামক আই, সেটা সমান আমি বলতেই পারি যে এটা এক্স অক্ষের জড়তার ভ্রামকের সমান, আবার ওয়াই অক্ষের জড়তার ভ্রামকেরও সমান, আবার জেড অক্ষের জড়তার ভ্রামকেরও সমান। বুঝতে পারছো? তো আমি এটাকে একটু ছোট করে সাইডে আনি। তাহলে এরা হচ্ছে সেম জিনিস। অলরাইট,
এইটাকেও আমি সাইডে আনি। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করব। এক্স অক্ষের সাপেক্ষে জড়তার যে ভ্রামক ওইটা বের করার জন্য আমরা একটা সিস্টেম করে ফেলি আগে। তো এইখানে একটা র্যান্ডম বিন্দু কল্পনা করি। এই বিন্দুর যে ভর সেটাকে আমরা ডিএম ধরে নিলাম, আর এই বিন্দুর যে স্থানাঙ্ক সেটাকে আমরা এক্স ওয়াই জেড ধরে নিলাম, ধরতেই পারি। আর এই অক্ষটা যাচ্ছে এর কেন্দ্র বরাবর দিয়ে, তাই না? তো অক্ষ হতে এর যে দূরত্ব এটা ধরে নিলাম এইটা। আর এখানে যে জড়তার ভ্রামক সেটাকে আমরা কি বলতে পারি? ডিআই। যেহেতু আমরা এক্স অক্ষের সাপেক্ষে বের করতেছি, সো এটা ডিআই এক্স। এখন ডিআই এক্স জড়তার ভ্রামকের সূত্র কি? এম আর স্কোয়ার। সো এখানে এমটা কি? ডিএম। এবার এবার এই যে দূরত্বটা, এটা যেহেতু আমরা এক্স অক্ষ বরাবর জড়তার ভ্রামকটা বের করতেছি, ধরে নিলাম এটা হচ্ছে তোমার এই যে এক্স অক্ষ, ঠিক আছে? এখন এইখান থেকে, ঠিক আছে, তো এখন আমাদের লাগবে কি? এক্স অক্ষ হতে বিন্দুর দূরত্ব, সেটার স্কোয়ার, তাই না? ডিএম ইন্টু আর স্কোয়ার। আর মানে কি? দূরত্ব, অক্ষ হতে দূরত্ব। অক্ষটা কোনটা? আমরা এক্স অক্ষ ধরে নিছি। আচ্ছা, এখানে এক্স অক্ষ হবে, এক্স অক্ষ হতে দূরত্ব, ঠিক আছে? এটা একটু মুছিয়ে দিই, মুছে দিয়ে ভালো করে লিখি। এক্স অক্ষ হতে বিন্দুর দূরত্ব। এক্স অক্ষ হতে বিন্দুর দূরত্ব, সেটার স্কোয়ার। আমরা জানি জড়তার ভ্রামকের সূত্র হচ্ছে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। আর মানে কি? আর হচ্ছে অক্ষ হতে ওর যে দূরত্ব সেইটা, তাই না? তো অক্ষ হতে দূরত্বটা কি? এখানে যেহেতু আমরা এক্স অক্ষের সাপেক্ষে বের করতেছি, তার মানে এক্স অক্ষ হতে বিন্দুর দূরত্ব। এখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব সমান আমরা কি বলতে পারি? রুট ওভার অফ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই না? তো আবার রুট মানে রুটটা এ স্কোয়ারের সাথে কাটাকাটি যাবে, আলটিমেটলি এখানে তোমার থাকবে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার ডিআই এক্স। তাহলে সেম ভাবে ডিআই ওয়াইটা কি হবে? মানে ওয়াই অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক সেটা কি হবে? সেটা হবে ডিএম ইন্টু এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আবার জেড অক্ষের সাপেক্ষে এটা কি হবে? জেড অক্ষের সাপেক্ষে এটা হবে তোমার ডিএম ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? ভেজাল নাই। তো তুমি এক কাজ করো, এই যে তিনটা সমীকরণ তুমি বানাইলা, এই তিনটাকে যোগ করে ফেলো। তুমি যোগ করলে এখানে যা পাবা সেটা হইতেছে তিনটা তোমার এই যে ডি আই এক্স আই ওয়াই আই জেড, এরা কি আই এর সমান? তো এই এরা এরা তো পরস্পর সমান, তাই না? তো পরস্পর সমান তিনটা জিনিসকে তুমি যদি যোগ করো, তাহলে তুমি তিনটা ডিআই পাবা, তিনটা ডিআই পাবা, তাই না? বুঝতে পারছো? পারছো? তো ডিএম, তো এখানে তুমি তিনটা ডিএমও পাবা। সো ডিএম, আচ্ছা তিনটা ডিএম পাবা না, আলটিমেটলি আই এম সো সরি। সো আলটিমেটলি তুমি এখানে ডিএম ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ডিএম এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ডিএম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এখন তুমি ডিএমটা কমন নাও, তুমি এখানে যেটা পাবা ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে দেখো দুইটা ওয়াই স্কোয়ার আছে, দুইটা জেড স্কোয়ার আছে, দুইটা এক্স স্কোয়ার আছে। তো তুমি এখানে কি লিখতে পারো? টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লিখতে পারো? অবশ্যই পারো। তাহলে তুমি এখানে তুমি কি পাচ্ছ? টু ডিএম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, আর এখানে আছে তোমার থ্রি ডিআই। তো আমি একটা কাজ করি, আমি হচ্ছে এটাকে ছোট করি। এটাকে একটু উপরে নিয়ে যাব ছোট করে। ওকে, ঠিক আছে। এখন একটা জিনিস চিন্তা করো, এই যে জিনিসটা, এই যে কেন্দ্রটা, এই কেন্দ্র থেকে এই যে দূরত্ব, এটাকে আমি ব্যাসার্ধ বলতে পারি কিনা?
ব্যাসার্ধ বলতে পারি। আর ব্যাসার্ধ এটাকে ভেক্টর আকারে তুমি যখন লিখবা তখন তোমায় কিভাবে লিখতে পারো বলো তো? তুমি এটাকে এইভাবে লিখতে পারো না যে আর ভেক্টর ইকুয়াল, এখানে বিন্দুগুলা কি কি, এক্স আই হ্যাট, একটু দুঃখিত পেন একটু স্লো করতেছে, এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট প্লাস জেড কে হ্যাট লিখতে পারো। এখন এটার যে মান, এটা তুমি কি লিখতে পারো, এটার মান সমান তুমি লিখতে পারো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বুঝতে পারছো? এখন এই যে আর, এটার মান কি, আর ভেক্টরের মান হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেখো তো এটার সাথে মিলে কিনা, মিলে তো, তাই না? টু ডিএম ইন্টু তুমি আর এর স্কোয়ার এখানে লিখতে পারো কিনা বলো তো? আর ইকুয়াল রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এখানে রুট নাই, তার মানে কি তোমার লিখতে হবে আর স্কোয়ার। তো 3 di ইকুয়াল তোমার 2dm আর স্কোয়ার। ওকে, ঠিক আছে। এখন তুমি এক কাজ করো, এই 3টাকে ওই পাশে দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, তুমি দিয়ে দাও ডিআই ইকুয়াল 2/3 dm আর স্কোয়ার। এখন উভয় পাশে ইন্টিগ্রেশন করে ফেলো তো। দেখো ইন্টিগ্রেট যদি তুমি করো, এরকম অসংখ্য বিন্দুর যে জড়তার ভ্রামক একত্রে তুমি যোগ করে ফেলবা না? তো যোগ করে ফেললে তুমি আলটিমেটলি কি পাবা? টোটাল যে জড়তার ভ্রামক সেটা পাবা। তাহলে টোটাল যে জড়তার ভ্রামক সেটা কি, আই ইকুয়াল 2/3 অফ, দেখো ইন্টিগ্রেশন অফ, দেখো এম এর সাপেক্ষে আর স্কোয়ারকে মানে তোমার ইন্টিগ্রেট করতে হবে। তো এখানে আর স্কোয়ারটা কি, ধ্রুবক, তো তুমি ধ্রুবকটাকে বাইরে আনতে পারো। এম এর সাপেক্ষে আর তো ধ্রুবক, তাই না? আর ভিতরে কি থাকলো, ডিএম। তাহলে এটাকে কি লেখা যায়, 2/3 অফ আর স্কোয়ার ইন্টিগ্রেশন অফ ডিএম। দেখো অসংখ্য এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ভরকে তুমি যদি একত্রিত করো তাহলে আলটিমেটলি কি পাবা, টোটাল যে গোলকটা সেটার ভর পাবা। সো সেটাকে আমি কি লিখতে পারি, এম। সো আই ইকুয়াল টু 2/3 অফ এম আর স্কোয়ার, আই ইকুয়াল টু 2/3 অফ এম আর স্কোয়ার। সো এটাকে বক্স করে ফেলো, কারণ এটা তোমার সামনে অনেক কাজে লাগবে। এখন আমরা নিরেট গোলকের জড়তার ভ্রামক বের করব। নিরেট গোলকের জড়তার ভ্রামক বের করার দুইটা প্রসেস হইতে পারে। একটা হচ্ছে তুমি এখানে চিন্তা করতে পারো অসংখ্য চাকতি একটার উপর আরেকটা এভাবে বসতে 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 এখানে নিরেট গোলক তৈরি হয়েছে। আবার তুমি এখানে চিন্তা করতে পারো যে অসংখ্য ফাঁপা গোলক একটার উপর আরেকটা এভাবে বসতে 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 এই নিরেট গোলকটা তৈরি হয়েছে। বুঝছো, দুইটাই হইতে পারে। তো আমরা যেটা করব, আমরা একটা প্রমাণ করব, সেটা হচ্ছে যেহেতু আমরা একটু আগে ফাঁপা গোলকেরটা দেখছি, তো এখন ফাঁপা গোলক দিয়ে আমরা নিরেট গোলকটা প্রমাণ করব। তো ধরে নাও এখান থেকে তুমি একটা ফাঁপা গোলক কেটে নিছো, ফাঁপা গোলক, ঠিক আছে, যেটার একটু দাঁড়াও, যেটার পুরুত্ব, এই যে পুরুত্বটা, এটা হচ্ছে তুমি ধরে নাও ডিএক্স। এই যে এই অংশটুকু, এই যে পুরুত্বটা এটা দেখতে পাচ্ছ, এটা তুমি ধরে নাও ডিএক্স। আর এর যে রেডিয়াস বা যাই বলো না কেন, কেন্দ্র হতে এর যে দূরত্ব, এটাকে তুমি ধরে নিতে পারো এক্স। ঠিক আছে, তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এইটুকুর জড়তার ভ্রামক আমরা জানি, তাই না? একটু আগে দেখো আমরা দেখে আসছি যে ফাঁপা গোলকের যে জড়তার ভ্রামক সেটা হচ্ছে আই ইকুয়াল টু 2/3 এম আর স্কোয়ার, রাইট? তো এটাকে যেহেতু আমরা ক্ষুদ্র একটা অংশ নিচ্ছি এখানে, সো ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক কি, ডিআই ইকুয়াল আমরা লিখতে পারি 2/3 কি ডিএম এক্স স্কোয়ার, তাই নয় কি? হ্যাঁ। তো এখন আমাদের কি করতে হবে, আমরা ইন্টিগ্রেশন করে দিব। সো ইন্টিগ্রেশন করে দিলে এখানে আমরা পাবো আই ইকুয়াল টু 2/3 বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএম। এখন আমাদের ডিএমটা বের করতে হবে প্রতিবারের মতোই। সো ডিএমটা আমরা কিভাবে বের করব, দেখো এর জন্য আমাদের ঘনত্ব নিতে হবে। দেখো এই যে নিরেট গোলক, এই টোটালটার ঘনত্ব যা, এই অংশটুকুর ঘনত্ব তা, তাই না? তো এই টোটালটার ঘনত্ব কি হবে বলো তো? এই আমরা জানি রো ইকুয়াল টু m/v, মানে টোটাল ভর ডিভাইডেড বাই টোটাল আয়তন। তো টোটাল ভর কত, এখানে ধরে নিলাম এম, টোটাল ভর হচ্ছে এম, বড় হাতের এম ধরে নিলাম। আর ভি, এটা কি হবে, আয়তন কি হবে গোলকের, 4/3 পাই আর কিউ। তো এইটা গেল হচ্ছে তোমার রো বা ঘনত্ব। এখন আমাদের লাগবে কি, আমাদের লাগবে এই যে এইটুকুর ভর লাগবে। সো আমরা এখানে ডিএম ইকুয়াল কি লিখতে পারি, এম ইকুয়াল রো ভি লিখতে পারি না, রো ইন্টু ভি লিখতে পারি। ভি কত, মানে কোনটার ভি, টোটালটার ভি না,
ভি কোনটার ভি লাগবে আমাদের? এই যে এইটার আয়তনটা লাগবে, এই যে স্লিটটা যেটা আমরা কেটে নিছি, যে ফাঁপা গোলকটা, ওইটা আমাদের দরকার। সো ওইটার তোমার আয়তনটা লাগবে। সো ওইটার আয়তনটা আমরা কিভাবে বের করতে পারি দেখো, এটাকে তুমি যদি এখানে টেনে নিয়ে এসে এখানে চ্যাপ্টা করে ফেলাও, এই ফাঁপা গোলকটাকে তুমি যদি এইভাবে চ্যাপ্টা করো, তাহলে তুমি এখানে যেটা করতে পারবা, এই যে পুরুত্বটা তো আমরা জানি তাই না, এই যে পুরুত্ব, এটা তো আমরা জানি। এই পুরুত্বটা হইতেছে তোমার ডিএক্স, এই যে পুরুত্ব এটা হচ্ছে ডিএক্স। আর এই যে ক্ষেত্রফলটা, এটার ক্ষেত্রফল কত হবে জানো? এটার ক্ষেত্রফল হবে 4π x²। বুঝতে পারছো? এখন তাহলে আয়তন সমান কি? আয়তন এইটার সাথে এটা গুণ করে দিলে আমরা আয়তনটা পাবো। এখানে ভিটা হবে হচ্ছে, এটা ধরে নাও বড় হাতের ভি, আর এটা ধরে নাও ছোট হাতের ভি, কারণ বড় হাতের ভি মানে পুরা গোলকটার তোমার কি আয়তন। আচ্ছা, তো এইটুকুর আয়তন সমান কি হবে? 4π x² ইন্টু ডিএক্স। বুঝতে পারছো? তাহলে রো এর জায়গায় কি বসবে? পুরাটার রো বা ঘনত্ব যা বা ডেনসিটি যা, এইটুকুর ঘনত্ব তা, তাই না? তো এইটুকু সমান আমরা লিখতে পারি 4m/4/3πr³ ইন্টু কোনটার ভি, কোনটার আয়তন? এই যে এইটার আয়তন, এই যে এইটুকুর আয়তন, ওইটা বের করতে হবে। সো 4π x² ডিএক্স। এখন এখান থেকে কি কাটা যায় দেখো, এটা কাটা যায়, তারপর 4 কাটা যায়, এই 3 চলে যাবে উপরে, তাহলে এখানে পড়ে থাকবে 3m, আর নিচে থাকবে r³, আর এইখানে তোমার কি থাকবে? উপরে থাকবে হচ্ছে x², রাইট? ওকে, এখন আমরা যেটা করব, এটাকে একটু এক্সাইট করে ফেলি, আর এটার কালারটা চেঞ্জ করে ফেলি। ওকে, ঠিক আছে। আর এইটাকে একটু সাইডে আনতে হবে। আচ্ছা, এটাকে একটু সাইডে আনলাম। এখন চলো আমরা ইন্টিগ্রেট করা শুরু করি। তো এখন দেখো i = হবে 2/3, এখানে x² dm এর জায়গায় আমরা কি বসাবো? এই যে টোটালটুকু 3m/r³ 3m/r³ ইন্টু x² ইন্টু, আচ্ছা এখানে dx-টা হবে, এখানে dx। আচ্ছা এখানে দেখো ধ্রুবক কোনটা কোনটা? এখানে ধ্রুবক 3m/r³, এটা হইতেছে ধ্রুবক, তাই না? সো 2/3 ধ্রুবকটাকে আমরা বের করে আনবো 3m/r³। তো এখানে 3 কাটা যায় অবশ্য। আচ্ছা, এখন ইন্টিগ্রেশন অফ x², আর দুইটা x² আছে, তাহলে x⁴ dx। এখন আমাদের লিমিট বসাইতে হবে। লিমিট কোথা থেকে কোথা পর্যন্ত? এই 0 থেকে এই x পর্যন্ত, সরি r পর্যন্ত, তাই না? টোটালটা রেডিয়াস আমরা ধরে নিলাম r। তো লিমিট কি হবে? এই 0 থেকে r পর্যন্ত, 0 থেকে r পর্যন্ত। তাহলে এখানে কি কি পড়ে থাকলো? 2m/r³ থাকলো। এখন x⁴ কে ইন্টিগ্রেট করলে কি হয়? x⁵/5, আর এখানে তোমার কি থাকবে? আপার লিমিট হইতেছে তোমার r, লোয়ার লিমিট হইতেছে 0। ওকে, সো 2m/r³ ইন্টু r⁵ সো r³ দিয়ে r⁵ কে কাটলে তোমার এখানে r² থাকবে। সো 2/5m r²। এইটা হইতেছে একটা নিরেট গোলকের জড়তার ভ্রামক। আশা করি বুঝাইতে পারছি। তো এই জিনিসটাও তোমার মুখস্থ করতে হবে। তো আমরা টোটাল কতগুলো পাইলাম এই পর্যন্ত বলো তো? আমরা দেখো কি কি পাইছি এখানে। একটা পাইছি রডের প্রান্ত বিন্দুগামী, একটা পাইছি রডের মধ্যবিন্দুগামী, তারপর একটা পাইছি রিং এর, একটা পাইছি সিলিন্ডারের, তারপর একটা পাইছি চাকতির, একটা পাইছি তোমার নিরেট সিলিন্ডারের, তারপর আমরা পাইলাম হইতেছে ফাঁপা গোলকের, তারপরে পাইলাম নিরেট গোলকের। তো এরপরে আমরা আরো একটা দেখবো, সেটা হইতেছে আয়তাকার পাতলা পাতের জড়তার ভ্রামক কিভাবে বের করতে হয়। তো তার আগে আমরা দুইটা উপপাদ্য শিখবো। তো প্রথমটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য, আরেকটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। তো প্রথমে দেখি লম্ব অক্ষ উপপাদ্য জিনিসটা আমাদের কি বলে। লম্ব অক্ষ উপপাদ্য আমাদের বলে যে আইজেড মানে জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক সমান এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তো একটা উদাহরণের মাধ্যমে দেখে ফেলি চলো এই জিনিসটা আমাদের কি বলতে চাচ্ছে। ধরো এটা একটা রিং, আর এটা হইতেছে তোমার ধরো জেড এক্সিস, ঠিক আছে? এখন এই জেড এক্সিসের সাপেক্ষে তোমার জড়তার ভ্রামকটা হচ্ছে আইজেড, আর এইখানে এটাকে তুমি চিন্তা করো এক্স এক্সিসের সাপেক্ষে এই যে রিংটা, এর জড়তার ভ্রামক হচ্ছে ধরে নাও আইএক্স। আর এখানে তোমার এইটা হইতেছে ভরকেন্দ্র, ঠিক আছে? এইখানে এটা ধরে নাও তুমি ওয়াই এক্সিস,
ওয়াই এক্সিসের সাপেক্ষে এই রিংটার যে জড়তার ভ্রামক এটাকে ধরে নাও আই ওয়াই। তাহলে তুমি এখানে লিখতে পারবা আই জেড ইকুয়াল আই এক্স প্লাস আই ওয়াই। এখানে শর্তটা কি? শর্তটা হলো এই যে দুইটা তুমি যোগ করলা না, যে দুইটা জড়তার ভ্রামক তুমি যোগ করলা, তারা যে এক্সিসের সাপেক্ষে মানে যে এক্সিসের সাপেক্ষে ছিল, একটা ছিল এক্স অক্ষের সাপেক্ষে আর একটা ছিল ওয়াই অক্ষের সাপেক্ষে, তাই না? এই দুই অক্ষ একই তলে অবস্থান করতে হবে। যেই দুইটাকে তুমি যোগ করবা তারা একই তলে অবস্থান করতে হবে। আর যেইটার সমান হবে এই দুইটার যোগফল, মানে এই দুইটার যোগফল যার সমান হবে সেই তল মানে সেই এক্সিসটা, সেই অক্ষটা হবে সেই তলের উপর লম্ব। দেখো এখানে এটা হইতেছে ধরো এক্স এক্সিস, এটা হইতেছে ওয়াই এক্সিস, আর এটা কি উলম্ব বরাবর আছে, উলম্ব বরাবর আছে, এটা হলো জেড এক্সিস, ঠিক আছে? তো এটা ওয়াই এক্সিস ছিল। এখন এই এক্স এক্সিসের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস ওয়াই এক্সিসের সাপেক্ষে জড়তার ভ্রামক, এই দুইটা তুমি যোগ করলা, হবে কার সমান? ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। শর্তটা কি ছিল? এরা একই তলে অবস্থান করতে হবে। দেখো এরা কিন্তু একই তলে অবস্থান করছে এক্স আর ওয়াই, কিন্তু জেডটা ওই তলের উপর লম্ব না, এই রিংটার উলম্ব বরাবর আছে না। এখন তুমি এখানে এটাকে যদি তুমি এক্স এক্সিস চিন্তা করতা, এটাকে তুমি যদি জেড এক্সিস চিন্তা করতা, এবার ওয়াই আর জেড কিন্তু একই তলে আছে, তার মানে তুমি এটাকে বলতে পারতা আই ওয়াই প্লাস আই জেড। এবার তলের লম্ব বরাবর কি আছে? এক্স আছে, তো এক্স এক্স এক্সিসের সাপেক্ষে জড়তার ভ্রামক। আশা করি বুঝতে পারছো। যে দুইটাকে যোগ করবা সেই দুইটা একই তলে অবস্থান করবে, আর যার সমান হবে এই দুইটার যোগফল সে থাকবে ওই তলের উপর লম্ব। ওকে, আর এই যে তুমি চিন্তা করতেছ এইখানে যে ভর কেন্দ্র দিয়ে যাচ্ছে, এই তিনটা অক্ষ ভর কেন্দ্র দিয়ে না গেলেও চলতো, যদি অন্য যে কোনো বিন্দুতে এই এক্সিস তুমি চিন্তা করলে এই লম্ব অক্ষ উপপাদ্য তুমি খাটাইতে পারবা। বুঝতে পারছো? তাহলে এটা তোমার ভর কেন্দ্রের উপর নির্ভর করবে না। বুঝতে পারছো? তো শর্তটা কি এখানে? শর্তটা হলো যেহেতু আমি আই জেড ইকুয়াল আই এক্স প্লাস আই ওয়াই লিখছি, সো এক্স ও ওয়াই অক্ষ একই তলে অবস্থান করবে, একই তলে অবস্থান করবে, জেড হবে সেই তলের উপর লম্ব অক্ষ। জেড হবে সেই তলের উপর লম্ব। এটা একটু পরে আমরা অ্যাপ্লাই করব, দেখিও তোমরা তখন। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। তুমি এখানে একটা যে কোনো শেপের একটা বস্তু চিন্তা করে নাও, ধরে নাও এটা হচ্ছে এর ভরকেন্দ্র। এর কেন্দ্রগামী যে অক্ষটা আছে, তোমাকে এইটার জড়তার ভ্রামক মানে এইটার জড়তার ভ্রামক বের করতে বলে নাই। ধরে নাও এটার জড়তার ভ্রামক হইতেছে এই অক্ষের সাপেক্ষে তোমার আইজি, ঠিক আছে? কিন্তু আমাদের এটা বের করতে বলে নাই, তোমাকে বলবে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে। বুঝতে পারছো? তোমাকে বলবে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে। তো ধরে নিলাম এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে আই। তো তোমাকে আরেকটা জিনিস বলে দেয়া থাকবে, সেটা হচ্ছে এই দুই অক্ষের মধ্যবর্তী দূরত্ব, সেটা আমরা ধরে নিলাম এইচ। ওকে, আর এই যে বস্তুটা এই টোটাল ভর দেয়া থাকবে, ধরে নিলাম এটার ভর হচ্ছে এম। তো সবকিছুই দেয়া থাকবে, আইজি তুমি বের করতে পারবা, মানে তোমার ভরকেন্দ্রগামী যে অক্ষ সেটার সাপেক্ষে জড়তার ভ্রামক তুমি বের করতে পারবা, তোমার এম দেয়া থাকবে, এইচ দেয়া থাকবে। এখন তোমাকে বলবে এই অক্ষের সমান্তরালে একটা অক্ষ আছে, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করো। তো এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সূত্রটা হবে আই ইকুয়াল টু আইজি, মানে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস এম এইচ স্কোয়ার। বুঝতে পারছো? এক্ষেত্রে শর্তটা কি? এক্ষেত্রে শর্তটা হচ্ছে এই দুই অক্ষ সমান্তরাল হইতে হবে, প্যারালাল হইতে হবে। আর আরেকটি শর্ত হচ্ছে এদের দূরত্ব এটা লম্ব দূরত্ব হইতে হবে। তুমি এই যে এই দূরত্ব দিয়ে হবে না, এই দূরত্ব দিয়ে হবে না, তোমার এই দূরত্বটা লাগবে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্যের সূত্রটা, মানে এটা একটা উপপাদ্য, সূত্র কেন বলতেছি। ওকে, তো চলো নেক্সটে চলে যাই। এখন আমরা দেখবো আয়তাকার পাতের পাতলা পাতের জড়তার ভ্রামক কিভাবে নির্ণয় করতে হয়।
দেখো আয়তাকার পাতলা পাতের এখানে যে তোমার অক্ষটা সেটা চিন্তা করো কোন দিকে আছে, প্রান্ত বিন্দু দিয়ে আছে না? এরকম একটা জিনিস আমরা দেখছিলাম না, যখন একটা সরু দণ্ড থাকে বা রড থাকে, সরু রড থাকে যেটার প্রস্থ হচ্ছে 0, আর এটা প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হইতেছে I ইকুয়াল টু 1/3 অফ ml²। আমরা এটা জানি। এখন এই যে তোমার পাতলা পাতটা, এই পাতলা পাতটা দেখো, এটা এরকম অসংখ্য সরু দণ্ডের সমষ্টি, তাই না? হ্যাঁ। এখন এই প্রত্যেকটা জড়তার ভ্রামক আমরা জানি, প্রত্যেকটা ভর ধরে নাও m, তাহলে প্রত্যেকটার জড়তার ভ্রামক কি হবে? প্রত্যেকটা জড়তার ভ্রামক I ইকুয়াল 1/3 ml²। ঠিক আছে না? এখন আমরা জানি সামেশন অফ I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস ডট 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 যতগুলো আছে আর কি, n পর্যন্ত দিলাম। এখন তুমি প্রত্যেকটার যোগ করো, প্রত্যেকটার ভর এবং দৈর্ঘ্য সমান ml², 1/3 ml², এরকম অসংখ্য আছে। তুমি এখান থেকে 1/3 l² কমন নাও, তোমার এখানে কি থাকবে? সরি, প্লাস দিলাম কেন? এখানে কি থাকবে? প্রত্যেকটার ভর থাকবে। এখন এই প্রত্যেকটা দণ্ডের ভর এই পুরো পাতের ভরের সমান না? পুরো পাতের ভর আমি ধরে নিলাম বড় হাতের m, তাহলে এখানে তুমি আলটিমেটলি কি পাবা? 1/3 ml²। এইটা হইতেছে আয়তাকার পাতলা পাতের জড়তার ভ্রামক যখন এই অক্ষটা থাকবে এই বরাবর। ওকে, আর এটা এইভাবে ঘুরতেছে। আচ্ছা, কি সমস্যা রে? ওকে, ওই যে হাত পাখার মতো করে এইভাবে ঘুরতেছে। ওকে, এই জিনিসটা একটু বক্স করে ফেলো। তারপর এবার দেখো, এরকম মধ্য দিয়ে যখন যাবে এর অক্ষটা, তখন এই অক্ষের সাপেক্ষে এই পাতলা পাতের জড়তার ভ্রামকটা কি হবে? দেখো আমরা দেখছিলাম যে এই যে তোমার অক্ষটা, সেটা যদি এরকম মধ্যবিন্দু দিয়ে যায় তখন এর জড়তার ভ্রামকটা কি হয় বলতো? তখন এর জড়তার ভ্রামকটা হয় I ইকুয়াল টু 1/12 ml²। রাইট, আমরা এটা প্রমাণ করে আসছিলাম। এখন এই পাতটা তো অসংখ্য এরকম সরু দণ্ডের সমষ্টি, অক্ষটা গেছে এই বরাবর, তার মানে তুমি আলটিমেটলি এইটার মতো করে এখানেও তুমি সম্পূর্ণ জড়তার ভ্রামকটা পাবা 1/12 অফ ml²। তো এরকম অসংখ্য পাতের সমষ্টি, সেই হিসেবে আমাদের এর জড়তার ভ্রামকটা আমরা পাবো হচ্ছে এইটা I ইকুয়াল 1/12 অফ ml²। আশা করি বুঝতে পারছো। এখন আমরা নেক্সটে চলে যাই, একটা সুন্দর জিনিস দেখবো, সেটা হচ্ছে এই পাতলা পাতি যখন এই যে তোমার অক্ষটা থাকবে এরকম অবস্থায়, দেখো অক্ষটা কিরকম অবস্থায় আছে, মধ্য দিয়ে গেছে, ভারকেন্দ্র ধরি ভারকেন্দ্র দিয়ে যাচ্ছে। এবার দেখো এই যে আয়তাকার পাতলা পাতটা, এটার যে অক্ষ সেটা যদি এরকম ভাবে থাকে, দেখো এরকম ভাবে থাকে, এই দিকে খেয়াল করো, এটার খেয়াল করো, দেখো তোমার অক্ষটা কিভাবে আছে, এইভাবে, এটা এইভাবে ঘুরতেছে, এই পাতটা এইভাবে ঘুরতেছে। সেই ক্ষেত্রে তোমার জড়তার ভ্রামকটা আমরা কিভাবে বের করতে পারি? এর জন্য আমাদের লম্ব অক্ষ উপপাদ্য দরকার হবে। আমরা জানি লম্ব অক্ষ উপপাদ্য, একটু আগে আমরা প্রমাণ করে আসছি, তাই না? তো আমরা আগে একটা জিনিস করি, সেটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে এর জড়তার ভ্রামকটা আমরা বের করব। ধরে নিই এটা হইতেছে এক্স অক্ষ, যেটা এর মধ্যবিন্দু দিয়ে যায়, ভারকেন্দ্র দিয়ে যায়। সো এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমি ধরলাম আই এক্স। সো আই এক্স সমান আমি কি লিখতে পারি? আই এক্স সমান আমি লিখতে পারি 1/12 m। এবার তোমার একটা জিনিস ডিফাইন করে দিতে হবে, সেটা কি? সেটা তুমি ধরে নাও এর যে দৈর্ঘ্য এটা হইতেছে a, যেহেতু আয়তাকার তার মানে এর দৈর্ঘ্য আর প্রস্থ সমান না, তো এর প্রস্থটা আমি ধরে নিলাম b। এখন এই যে আই এক্স, এখানে তোমার a² লাগবে না b² লাগবে আমাকে বলো? a² লাগবে না b² লাগবে? আমরা তো জানি যে এরকম মধ্যবিন্দু দিয়ে গেলে সেটার জড়তার ভ্রামকটার সূত্র হচ্ছে 1/12 ml²। কিন্তু এখানে আমরা লেন্থ কোনটা নিব, এইটা নিব নাকি এইটা নিব? আমরা নিব এই যে বি, এই বি লেন্থটা নিব। কেন? দেখো এইখানে আমরা যখন জড়তার ভ্রামকটা বের করছি তখন আমরা লেন্থটা কোন বরাবর নিছি? এই যে এই বরাবর। যদি আমি এই বরাবর জড়তার ভ্রামক বের করতাম, ধরো এই যে এইটা হইতেছে এর অক্ষ, তখন যদি জড়তার ভ্রামকটা বের করতাম তখন আমরা এই বরাবর
লম্ব নিতাম, বা এই বরাবর যে দৈর্ঘ্য সেটা নিতাম। বুঝতে পারছো? তো এখানে এক্স অক্ষের সাপেক্ষে যেহেতু জড়তার ভ্রামকটা বের করতেছি, তখন আমাদের লেন্থ কোনটা লাগবে? এই যে বি লেন্থটা লাগবে। তাহলে 1/12 এম বি স্কোয়ার। ওকে, এবার ওয়াই অক্ষের সাপেক্ষে আমাদের জড়তার ভ্রামকটা লাগবে। তো ওয়াই এক্সিসটা আমরা অ্যাড করে ফেলি এখানে। এইটা হইতেছে ওয়াই এক্সিস। সো এর সাপেক্ষে যে জড়তার ভ্রামক সেটাকে আমি ধরে নিলাম আই ওয়াই। আই ওয়াই সমান আমি কি লিখতে পারি? আই ওয়াই সমান আমি লিখতে পারি 1/12 এম এ স্কোয়ার। এ কেন নিলাম? ওই যে যেভাবে আমি বি নিছি আই এক্স এর সময়, তখন সেইভাবে আমি আই ওয়াই এর সময় তোমার এম এ স্কোয়ার নিলাম। এখন আমরা লম্ব অক্ষ উপপাদ্যে আমরা দেখে আসছি আই জেড ইকুয়াল আমি লিখতে পারি আই এক্স প্লাস আই ওয়াই। যখন এক্স আর ওয়াই অক্ষ পরস্পর একই তলে অবস্থান করে, তাই না? এরা একই তলে অবস্থান করতেছে না? এক্স আর ওয়াই অক্ষ একই তলে অবস্থান করতেছে। তো আর জেড অক্ষ, এই যে জেড অক্ষ, এইটা আবার এই তলের উপর লম্ব। তো জেড অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক সেটা কি হবে? আমরা আলটিমেটলি এটাই চাচ্ছিলাম। সো এটাকে আমি আই লিখতে পারি, আমি যেহেতু এই জড়তার ভ্রামকটাই চাচ্ছিলাম। আই সমান আমি লিখতে পারি আই এক্স। সো 1/12 এম এ স্কোয়ার প্লাস 1/12 এম বি স্কোয়ার, তাই না? সো 1/12 এম কমন নিলে তুমি এখানে পাবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, সো আই ইকুয়াল 1/12 এম ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যখন এর যে তোমার অক্ষটা সেটা এইরকম ভাবে থাকবে আর এই পাতটা এইভাবে ঘুরবে। আমরা অ্যানিমেশন দেখবো, অ্যানিমেশন দেখলে আমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা যতগুলো এতক্ষণ পর্যন্ত প্রমাণ করছি সূত্র, সবগুলা আমরা মানে অ্যানিমেশন দেখবো। বুঝতে পারছো? আর এই যে বক্স করা জিনিসগুলোই তোমার আলটিমেটলি কাজে লাগবে। আর যে সূত্রগুলো প্রমাণ করছি এগুলো কিন্তু তোমার বেশি কাজে লাগবে না। এগুলো হচ্ছে তোমার কনসেপ্ট ক্লিয়ারিং এর জন্য। বুঝতে পারছো? আর এই যে জড়তার ভ্রামক এতক্ষণ দেখলাম, যতগুলো দেখলাম, এগুলোর অ্যানিমেশনটা আমরা এখন দেখব। তো চলো দেখি। তো দেখো, এটা হচ্ছে একটা প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে একটি সরুদণ্ডের জড়তার ভ্রামক বা রডের জড়তার ভ্রামক। যদিও এখানে বল আকারে দেখাইছে, বাট এটা আমরা একটা সরুদণ্ড চিন্তা করি। তাহলে এর যে সূত্র সেটা দেখো 1/3 ml স্কোয়ার। আর এই যে এটা প্রান্ত বিন্দু দিয়ে করতেছে, মানে এর যে অক্ষ সেটা আছে এর প্রান্ত বিন্দু দিয়ে। তারপর এখানে দেখো মধ্যবিন্দু দিয়ে যখন যাবে, অক্ষটা যখন মধ্যবিন্দু দিয়ে যাবে, তখন এর জড়তার ভ্রামকটা কি হবে? 1/12 ml স্কোয়ার। এটা কিন্তু আমরা দেখে আসছি। তারপর রিং এর জড়তার ভ্রামকটা দেখো। এই যে রিং, এটা একটা রিং, ঠিক আছে? এই যে মধ্যবিন্দু দিয়ে যখন এর এক্সিসটা যাবে, তখন এই জড়তার ভ্রামকটা হইতেছে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। আমরা দেখবো চাকতির। দেখো চাকতির জড়তার ভ্রামক বা নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামক ইকুয়াল আই ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছো। আর তুমি এক্সিসটা খেয়াল করো। তারপর আমরা দেখবো হইতেছে ফাঁপা গোলক। এটা একটা ফাঁপা গোলক, এর সূত্রটা হইতেছে আই ইকুয়াল টু 2/3 এম আর স্কোয়ার। তারপর একটা নিরেট গোলক, এর যে সূত্র সেটা হচ্ছে 2/5 এম আর স্কোয়ার। তারপর এই যে পাতলা পাতটা দেখো, পাতলা পাতটা কিভাবে ঘুরতেছে আর এর যে অক্ষ সেটা কিভাবে গেছে দেখো। এই অবস্থায় এর জড়তার ভ্রামকটা হইতেছে আই ইকুয়াল টু 1/12 এম ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এখন আমরা আরো একটা কনসেপ্ট দেখে ফেলবো। এই কনসেপ্টটা দেখার পর আমরা সরাসরি ম্যাথে চলে যাব। তো এই কনসেপ্টটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ। ওকে, তো আমরা জড়তার ভ্রামকের এতক্ষণ পর্যন্ত অনেকগুলো সূত্র দেখে ফেলেছি। বিভিন্ন শেপের বস্তুর জন্য বিভিন্ন রকম সূত্র দেখেছি, তাই না? তো একটা জেনারেল ফর্মুলা আছে, সেটা হচ্ছে আই ইকুয়াল টু এম কে স্কোয়ার। এই সূত্রটা সবার জন্য প্রযোজ্য। এখানে এই যে কে, এইটা হইতেছে চক্রবর্তীর ব্যাসার্ধ। ওকে, চক্রবর্তীর ব্যাসার্ধ। এটা সকল শেপের বস্তুর জন্য এই সূত্রটা তোমার প্রযোজ্য। ওকে, এখন তোমাকে যদি বলে যে তোমাকে একটা ম্যাথ দেওয়া আছে, ধরো যে একটি সিলিন্ডারের তোমার ধরো বলা আছে ভর, সিলিন্ডার না দিয়ে আমি হচ্ছে নিরেট গোলকের ভর 2 কেজি
এবং ব্যাসার্ধ ধরো 1 মিটার, এর চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। এর চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। ব্যাসার্ধ নির্ণয় করো। আমি কিন্তু বলেছি যে এই সূত্রটা সবার জন্যই প্রযোজ্য। আবার নিরেট গোলকের যে ফর্মুলা সেটা সমান কি বলতো? সেটা সমান হইতেছে I = 2/5 mr², তাই না? আবার এই সূত্রটাও সবার জন্য প্রযোজ্য, তাহলে এটা সমান আমি কি লিখতে পারি? mk²। আমাদের চাইছে কি? আমাদের চাইছে চক্রগতির ব্যাসার্ধ, তাই না? তাহলে 2/5 দুই পাশের m কাটা ইন্টু r² মানে 1² = k²। তাহলে k ইকুয়াল আমি বলতে পারি √2/5 মিটার। ওকে, তো এটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধের কনসেপ্ট। আশা করি বুঝতে পেরেছ। এখন চলো আমরা ম্যাথের দিকে চলে যাই। আমরা সহজ ম্যাথ থেকে একটু অ্যাডভান্স দিকে যাব। আসলে আমাদের বেশি অ্যাডভান্স দরকার পড়বে না। এই যে চক্রগতির ব্যাসার্ধটা দেখতেছো না, এইটা হইতেছে ভার্সিটিতে আসে, বুঝছো? এই জিনিসটাই ভার্সিটিতে আসে। এই যে আমি তোমাকে যে টাইপের ম্যাথটা করাই দিলাম, এই টাইপের ম্যাথই আসবে। ওকে, এগুলো খুবই সোজা। আর ইঞ্জিনিয়ারিং এর জন্য একটু হালকা মনে করো অ্যাডভান্স দেখবো, ঠিক আছে? ওগুলো যে খুব কঠিন তা কিন্তু না। তোমার যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আছে না, সিকিউরওয়েট, সাস্ট, এগুলো কিন্তু এগুলোতেও এত কঠিন প্রশ্ন করে না এই টপিক থেকে। তো চলো আস্তে আস্তে শুরু করি। তো প্রথমে যে ম্যাথটা আছে এটা দেখো। একটি 3 মিটার সুষম দণ্ড বলা আছে, সরু সুষম দণ্ডের ভর এত ভর হচ্ছে 4 কেজি। দণ্ডটি প্রান্তবিন্দু অক্ষকে কেন্দ্র করে ঘুরছে। তাহলে প্রান্তবিন্দু অক্ষকে কেন্দ্র করে ঘুরছে, পয়েন্ট টু বি নোটেড। ওকে, ঘূর্ণনাক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করো। অলরাইট, তো তোমার কি কি দেয়া আছে বলো? একটা সরু সুষম দণ্ড আছে। এখন এটা বলেই দিছে যে এটা হচ্ছে প্রান্তবিন্দু অক্ষকে কেন্দ্র করে ঘুরছে। এর প্রান্তবিন্দু হচ্ছে এইটা, আর এই যে প্রান্তবিন্দুগামী যে অক্ষ সেটা হচ্ছে এটা। এই অক্ষকে কেন্দ্র করে ঘুরছে। এখন এই অক্ষের সাপেক্ষে এর জড়তার ভ্রামকটা তোমার নির্ণয় করতে হবে। আমরা জানি এরকম প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে কোনো সুষম দণ্ডের জড়তার ভ্রামক হইতেছে 1/3 ml², তাই না? তাহলে 1/3 m কত? m হইতেছে তোমার 4 কেজি, আর l হইতেছে 3, সো 3²। তাহলে এই 3 দিয়ে একটা 3 কাটা যাবে, 3 4 12 মিটার। ওকে, আচ্ছা সরি 12 কেজি মিটার²। জড়তার ভ্রামকের যে একক সেটা কিন্তু কি হবে বলো তো? সেটা হবে হচ্ছে কেজি মিটার²। দেখে আশা করি বুঝতে পারতেছো, তাই না? ml², m হচ্ছে কেজি, l হইতেছে তোমার দৈর্ঘ্যের উপর স্কোয়ার, সো কেজি মিটার²। তারপর চলে যাই। একটি ফাঁপা সিলিন্ডারের ভর হচ্ছে এত এবং ব্যাসার্ধ এত, জড়তার ভ্রামক নির্ণয় করো। সরাসরি সূত্র বসিয়ে দাও। I ইকুয়াল আমরা জানি ফাঁপা সিলিন্ডারের জড়তার ভ্রামক হইতেছে mr²। তাহলে m কি? 200 গ্রাম, সো 200 × 10⁻³ কেজি। তো 10 সেন্টিমিটার দেয়া আছে, এটা কি হবে? 10 × 10⁻² মিটার, সেটার আবার স্কোয়ার। তাহলে এখানে কি হইলো বলো তো? 200 × 10⁻³ × 10² × 10⁻⁴। সো এই দুইটা দিয়ে এই দুইটা, আবার এই দুইটাও আছে, সো এটা কাটা যাবে। সো 2 × 10⁻³ কেজি মিটার²। এটা হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ ছিল। তারপর পৃথিবীর আহ্নিক গতির ক্ষেত্রে জড়তার ভ্রামক নির্ণয় করো। দেখো পৃথিবী জিনিসটা আসলে কি? পৃথিবী জিনিসটা কি আমাকে বলো? পৃথিবী হইতেছে একটা নিরেট গোলক, তাই না? পৃথিবী কি? পৃথিবী হচ্ছে একটা নিরেট গোলক। এখন আহ্নিক গতির ক্ষেত্রে কি হয় বলতো? এই নিজ অক্ষের সাপেক্ষে এটা পাক খায় না, নিজ অক্ষের উপরই দিনে একবার পাক খায়। এটাই তো আহ্নিক গতি। আর বার্ষিক গতি কি? সূর্যের চারিদিকে তোমার 365 দিনে একবার পাক খায়। আহ্নিক কি? আহ্নিক হচ্ছে নিজ অক্ষের উপর যে পাক খায়, ওইটা হচ্ছে আহ্নিক গতি। ঠিক আছে? তো এখন তোমাকে বলছে আহ্নিক গতির ক্ষেত্রে জড়তার ভ্রামক নির্ণয় করো। এখন আহ্নিক গতির ক্ষেত্রে জড়তার ভ্রামকটা কি হবে? নিরেট গোলকের জড়তার ভ্রামক সমান আমরা বলতে পারি 2/5 mr²। সো 2/5, পৃথিবীর ভর কত? পৃথিবীর ভর হচ্ছে 6 × 10⁻24 কেজি।
আর এর যে ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার। এটাকে আমি বলতে পারি 6.4 × 10⁶ মিটার, তো সেটার স্কোয়ার। তো এটা ক্যালকুলেটরে বসিয়ে তুমি যেটা পাবা ওইটাই অ্যান্সার। ওকে, তারপর আমরা চলে যাব। আচ্ছা, একটি গ্যাস সিলিন্ডার মাটিতে গড়িয়ে চলার সময় এর জড়তার ভ্রামক নির্ণয় করো। দেখো বলছে গ্যাস সিলিন্ডার ধরে নাও এটা একটা গ্যাস সিলিন্ডার। ওকে, এটা মাটিতে গড়িয়ে চলছে। মাটিতে যখন গড়িয়ে চলে তখন কি হয়? নিজ অক্ষের সাপেক্ষে এটা পাক খায় না? বলো তো, এই যে মধ্যবিন্দু যে অক্ষ, তুমি একটা চিন্তা করো, এটা ধরো মাটি, ঠিক আছে, এটা এইভাবে গড়িয়ে চলছে, এটা গড়িয়ে চলছে। তো গড়িয়ে চলার সময় এই যে এইভাবে পাক খাচ্ছে না? এইভাবে পাক খাচ্ছে না? বলো তো, এইভাবে পাক খেতে খেতে সামনে এগিয়ে যাচ্ছে। আর যেহেতু বলছে এটা গ্যাস সিলিন্ডার, তার মানে কি এটা হচ্ছে একটা ফাঁপা সিলিন্ডার। গ্যাসটাকে তুমি কিছু চিন্তা করবা না, যদি নিরেট বলে দিত তাহলে আমরা বুঝে নিতাম এই সিলিন্ডারের উপরের যে পৃষ্ঠ সেটা যে উপাদান দিয়ে তৈরি, মধ্যেও মনে করো মধ্যে কোনো কিছু দিয়ে পূর্ণ আর কি, বুঝছো? গ্যাস বাদ দিয়ে অন্য কিছু দিয়ে পূর্ণ, তখন আমরা সেটাকে বলবো নিরেট সিলিন্ডার। যেহেতু গ্যাস সিলিন্ডার বলছে, তার মানে এটা হচ্ছে একটা ফাঁপা সিলিন্ডার। তো এই ক্ষেত্রে জড়তার ভ্রামকটা হবে I = mr²। তাহলে m কি 20 কেজি, আর r মানে ব্যাসার্ধ হচ্ছে 3²। তাহলে 9 × 18 180 কেজি মিটার স্কোয়ার হচ্ছে এই যে মাটিতে গড়িয়ে চলার সময় এর জড়তার ভ্রামক। তারপরে ম্যাথটা দেখো, 0.56 কেজি ভর বিশিষ্ট একটি মিটার স্কেলের 20 সেন্টিমিটার চিহ্নিত দাগের লম্ব অক্ষের সাপেক্ষে মিটার স্কেলটির ঘূর্ণন জড়তা নিরূপণ করো। স্কেলটিকে পাতলা রড হিসেবে চিন্তা করো। আচ্ছা দেখো, এটা মোটামুটি ভালো একটা ম্যাথ। তোমাকে বলছে একটা মিটার স্কেল আছে। সো মিটার স্কেলের দৈর্ঘ্য আমরা জানি L = 1 মিটার। মিটার স্কেলের দৈর্ঘ্য কি 1 মিটার। এর যে ভর সেটা দেয়া আছে তোমার 0.56 কেজি। ওকে, তোমাকে বলছে 20 সেন্টিমিটার চিহ্নিত দাগের লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা নিরূপণ করো, জড়তার ভ্রামক নিরূপণ করো হবে, জড়তার ভ্রামক হবে। যাই হোক, ধরে নিলাম এই যে পয়েন্টটা, এটা হইতেছে 20 সেন্টিমিটারের দাগ, এইটুকু তাহলে আমি বলতে পারি 20 সেন্টিমিটার। তোমাকে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা নির্ণয় করতে বলছে। এই যে বিন্দুটা, এই বিন্দুগামী অক্ষের সাপেক্ষে তোমার জড়তার ভ্রামকটা নিরূপণ করতে হবে। ওকে, এখন আমরা কি জানি বলতো? আমরা এই মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জানি, আবার এই প্রান্তবিন্দু অক্ষের সাপেক্ষেও জড়তার ভ্রামকের সূত্র জানি। আমি ধরে নিলাম যে আমরা মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে তোমার জড়তার ভ্রামকটা বের করব। এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা আমি কি বলতে পারি বলতো? IG = 1/12 ml² বলতে পারি কি না? পারি। এখন এদের যে দূরত্ব, এই দুইটা অক্ষের যে দূরত্ব, এইটাকে আমি 30 সেন্টিমিটার বলতে পারি কি না? পারি। কারণ এই যে দূরত্বটা, এটা আমি জানি 50 সেন্টিমিটার, আবার এইটুকু জানি 20 সেন্টিমিটার। তাহলে মধ্যবর্তী এই অংশটুকু হবে 30 সেন্টিমিটার। এখন সমান্তরাল অক্ষ উপপাদ্যে আমরা দেখে এসেছি কোন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক সমান IG + mh²। মানে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এটা হচ্ছে IG + m * এই দুইটা অক্ষের যে দূরত্ব সেটার স্কোয়ার। IG সমান আমরা জানি 1/12 ml², m হইতেছে 0.56 ইন্টু l মানে হইতেছে লাঠির দৈর্ঘ্য 1² প্লাস m মানে 0.56 কেজি ইন্টু h মানে হচ্ছে তোমার 30 সেন্টিমিটার। এটাকে আমি লিখতে পারি 0.3 মিটার। তাহলে সেটার স্কোয়ার দিয়ে দাও। এটা ক্যালকুলেট করে তুমি যেটা পাবা সেইটাই হইতেছে তোমার জড়তার ভ্রামক। আশা করি বুঝতে পারছো। তারপরের প্রশ্নটা দেখো, এখানে বলছে 6 কেজি ভরের বস্তুর অবস্থান 2, 4, 5 হলে IX, IY, IZ নির্ণয় করো। মানে x অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, y অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং z অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করতে হবে। তো এটার আমরা থিওরি একটা দেখে আসছি একটু আগে। তো যাই হোক, আমরা এখন একটু দেখি
তোমার এটা ধরো একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এখানে একটা র্যান্ডম একটা বিন্দু দেয়া আছে, ধরে নাও এই বিন্দুটা, ধরে নাও এটা হচ্ছে এক্স অক্ষ, ধরে নাও এটা হচ্ছে জেড অক্ষ, ধরে নিলাম এটা হইতেছে ওয়াই অক্ষ, ধরে নিলাম। ওকে, এখন এখানে একটা র্যান্ডম বিন্দু হচ্ছে 2, 4, 5। এখন তোমাকে বলছে এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমণ, ওয়াই অক্ষের সাপেক্ষে এবং জেড অক্ষের সাপেক্ষেও বের করো। আই এক্স, এই যে জড়তার ভ্রামক, মানে এক্স অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক, এটা সমান আমি কি বলতে পারি, এম ইন্টু এক্স অক্ষ হতে এই বিন্দুটার যে দূরত্ব সেইটা, ধরে নিলাম এটা হচ্ছে সেই বিন্দু, মানে সেই দূরত্ব, এই দূরত্বকে আমি ধরে নিলাম এ, এম ইন্টু এ স্কোয়ার বলতে পারি। আবার আচ্ছা, এইটা আগে নির্ণয় করে সেরে ফেলি। হ্যাঁ, এক্স অক্ষ হতে এই যে বিন্দুর দূরত্ব, এটা আমরা দেখে আসছিলাম না, এটা থিওরি, বলো তো এটা সমান আমি কি বলতে পারি এখন, ইকুয়াল আমি বলতে পারি রুট ওভার অফ এইটা আর এইটা, মানে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার বলতে পারি না? পারি। কেন হইলো বলো তো, কেন হইলো? এটা কিন্তু আমরা দেখে আসছি, এখন এখানে আলোচনা করব না। তুমি যদি এটা না বুঝে আসো, তুমি একটু তুমি একটু পিছনে যে দেখে আসো। ওকে, এ ইকুয়াল রুট ওভার অফ 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে এম ইন্টু এম তো তোমার দেয়া আছে, তাহলে এটাকে আমি 6 ইন্টু 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার লিখতে পারি, কারণ এ ইকুয়াল যদি এটা হয় তাহলে এ স্কোয়ার ইকুয়াল রুটটা উঠে যাবে, তাহলে 4 স্কোয়ার মানে 16, 16 আর 25 কত হয় বলো তো, 5, 6, 1, তারপর 2 আর 3 আর 4, 41, তাহলে 6 কে 6, 4, 6, 24। এটা হইতেছে এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। এবার ওয়াই অক্ষের সাপেক্ষে বের করো তো, ধরে নিলাম সেটা হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই ওয়াই ইকুয়াল আমি কি বলতে পারি, এম ইন্টু ওয়াই অক্ষ হতে আমার দূরত্বটা লাগবে। এবার ওয়াই অক্ষ হতে যে দূরত্ব, সেটা আমার কি ধরনের দূরত্ব লাগবে, লম্ব দূরত্ব লাগবে। ওয়াই অক্ষ হতে যে দূরত্ব, সেটাকে এখন আমি কি বলতে পারি, রুট ওভার অফ এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে এখানে আমার বি স্কোয়ার বসাইতে হবে, এম ইন্টু বি ইকুয়াল যদি এটা হয় তাহলে বি স্কোয়ার হবে 4 আর 25 মানে 29। তাহলে এখানে যেটা হইতো সেটা হইতেছে 6 ইন্টু 29, 6 54, এদিকে 5, 6 12 আর 5 17 কেজি মিটার স্কোয়ার। অলরাইট, এবার চলো জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করে ফেলি। এটা আমি বের করব না, এটা তুমি নিজে করবা। তারপর একটি সরু দণ্ডের 1/5 গামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করো। 1/5 গামী লম্বের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করো। এখানেও তোমার সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করতে হবে। ধরো এটা একটা সরু দণ্ড, এখন আমরা এর ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করতে পারবো কি পারবো না বলো? পারবো কি পারবো না? পারবো, এটা সূত্র আমরা জানি, তাই না? এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে 1/12 ml স্কোয়ার। তোমাকে বলছে 1/5 গামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে। তো সম্পূর্ণ এই দণ্ডকে তুমি যদি 5 ভাগে ভাগ করো, ধরো এটা 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, তাহলে 5 ভাগ হইল, তাই না? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। তোমাকে 1/5 গামী ধরে নাও, এটা হইতেছে 1/5 গামী যে অক্ষ সেইটা। এই অক্ষের সাপেক্ষে এখন তোমার জড়তার ভ্রামকটা বের করতে হবে। তো এই যে তোমার একটা বিন্দু এখানে আমি দিয়ে ফেলছি, এই বিন্দুটা আসলে দিলে তুমি একটু কনফিউজড হয়ে যাইতে পারো, যার কারণে এটাকে উঠিয়ে ফেললাম। তো 1/5 গামী যে বিন্দু, টোটাল যে তোমার দৈর্ঘ্য সেটা কি 4 মিটার। সো এইটুকু যে দৈর্ঘ্য সেটাকে আমি কি বলতে পারি, 1/5 অফ 4, তার মানে 4/5 মিটার বলতে পারি। তাহলে এইটুকু দৈর্ঘ্য কত হবে বলো, এই টোটালটা কত, এই জিনিসটার দৈর্ঘ্য কত? এই জিনিসটা হইতেছে
4 তোমার 2 মিটার, টোটালটা যেহেতু তোমার 4, তাহলে অর্ধেকের দৈর্ঘ্য হচ্ছে 2, তাহলে এইটুকু হবে 2 - 4/5, তাই না? তাহলে এটা হইল তোমার কি হইতে পারে, 5, 5 × 10 মাইনাস হইতেছে 4, তো 6/5, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এখন আই ইকুয়াল বলতে পারি আইজি প্লাস এমএইচ স্কোয়ার। আইজি হইতেছে তোমার 1/12, এম মানে হইতেছে তোমার ভর 2, ইন্টু এল স্কোয়ার মানে হইতেছে 4 স্কোয়ার মানে 16, প্লাস এম মানে হইতেছে তোমার 2 কেজি, আর এইচ মানে হইতেছে এই যে দৈর্ঘ্যটা, মানে এই দুই অক্ষের যে দূরত্ব সেইটা, তো 6/5 স্কোয়ার মানে 36/25। ওকে, তাহলে এখানে তোমার 4, এখানে হইতেছে 3, তো 4 × 8/3 প্লাস 25 বা উপরে হইতেছে 6 × 12, হাতে থেকে 1, 3 × 6 রেখে 7। তো এইটা ক্যালকুলেট করে যেটা আসবে কেজি মিটার স্কোয়ার, সেটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্নটা খেয়াল করো, এখানে বলছে যে আয়তাকার পাতের দৈর্ঘ্য বরাবর 1/3 ও প্রস্থ বরাবর 1/4 বিন্দু দিয়ে যাওয়া লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করো। ওকে, এটা ভালো একটা প্রবলেম, কারণ এখানে তোমার জড়তার ভ্রামকের পাশাপাশি একটু স্থানাঙ্ক জ্যামিতির জ্ঞান লাগবে। একটু দাঁড়াও, এখানে একটা প্রবলেম হয়েছে। ওকে, তো চলো শুরু করি। তোমার একটা আয়তাকার পাত লাগবে আমাদের, একটা আয়তাকার পাত। এটা একটা ছোট করি। ওকে, ওকে, ধরে নিচ্ছি এটা আমাদের আয়তাকার পাত। এর দৈর্ঘ্য ধরে নিলাম এ, এটা ধরে নিলাম এর দৈর্ঘ্য, সেটা হচ্ছে কত, এ। এর প্রস্থ এটা ধরে নিলাম বি, প্রস্থ ধরে নিলাম বি। আমাদের লাগবে কি 1/3, দৈর্ঘ্য বরাবর 1/3। সো দৈর্ঘ্যকে আমি যদি 3 ভাগে ভাগ করি, ধরে নিচ্ছি এটা হচ্ছে 1/3, আর প্রস্থ বরাবর 1/4। আচ্ছা, সরি, দৈর্ঘ্য বরাবর 1/3, মানে এই দিক দিয়ে 3 ভাগে ভাগ করে নিলাম, ধরে নিলাম এইটা হইতেছে 1/3, ঠিক আছে, 1/3 বিন্দু। এবং প্রস্থ বরাবর 1/4, 1, 2, 3। আচ্ছা, এই জায়গাটা এটাকে ধরে নিলাম 1/4 বিন্দু। এই দিক দিয়ে একটা টান দিই, এই দিক দিয়ে একটা টান দিই। এইটুকুর দৈর্ঘ্য কত বলো? এইটুকুর দৈর্ঘ্য হইতেছে তোমার a/, কত, 3। আর এইটুকুর দৈর্ঘ্য কত বলো? এইটুকুর দৈর্ঘ্য হইতেছে b/4, তাই কি না? হ্যাঁ। এখন তোমাকে বলছে এই অক্ষের সাপেক্ষে এইখানে যে বিন্দুটা আছে, এই বিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে। ধরে নিচ্ছি এই অক্ষের সাপেক্ষে এই পাতটা এভাবে ঘুরতেছে। এখন তোমার জড়তার ভ্রামক বের করতে হবে। তো আমরা কি এভাবে জড়তার ভ্রামক বের করতে পারবো? পারবো না। আমাদের কি করতে হবে? আমরা এর যে ভরকেন্দ্র ধরে নিচ্ছি, এর ভরকেন্দ্র বা ভরকেন্দ্র যাই বলো, সেটা হচ্ছে এই জায়গাটা। ওকে, মানে b/2 দিয়ে যাবে, আবার a/2 দিয়েও যাবে, তাই না? এইখানে আমি যদি একটা দাগ টেনে দিই, এখানে একটা দাগ টেনে দিলাম, এই দিক দিয়ে একটা দাগ টেনে দিলাম। আচ্ছা, এটা বাদ, দেখো এটা ঠিক আছে কিনা। কি রে, আচ্ছা যাই হোক, বুঝে নিও, ঠিক আছে। একটু ডিস্টার্ব করতেছে পেনটা।
তাও আমাদের কি লাগবে, আমাদের এখন লাগবে এই যে দূরত্ব, আমরা এইটার সাপেক্ষে জড়তার ভ্রামকটা আমরা জানি, এটার সাপেক্ষে জড়তার ভ্রামকটা কি হয়, এই যে এই বিন্দুর সাপেক্ষে মানে ভারকেন্দ্রের সাপেক্ষে এর যে জড়তার ভ্রামক সেটা কি, সেটা হইতেছে 1/12 m ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এইটার সাপেক্ষে যে জড়তার ভ্রামক সেটা সমান আমি ধরে নিলাম আইজি। আমি একটু ফার্স্ট যাচ্ছি, আইজি সমান আমরা জানি 1/12 m ইন্টু a স্কোয়ার মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আমাদের এই যে দূরত্ব সেটা লাগবে, এই দূরত্বটা লাগবে। এই দূরত্বকে আমরা ধরে নিই এইচ। তো আমরা এই অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক সেটাকে যদি আই ধরে নিই, আই সমান আমরা বলতে পারি আইজি প্লাস এম ইন্টু এইচ স্কোয়ার। এইচ হচ্ছে এইটা। এখন দেখো এই যে দূরত্বটুকু, এটাকে কি দিয়ে হাইলাইট করা যেতে পারে, এই যে দূরত্বটুকু এটাকে আমি কি বলতে পারি, এই যে পুরোটুকু, এই পুরোটুকু কি a/2 না, যেহেতু এটা ভারকেন্দ্রগামী অক্ষ, এইটুকুকে আমি বলতে পারি a/2 আর এইটুকু সমান হইতেছে a/3। তাহলে এই মাঝখানের যে অংশটুকু এটাকে ধরে নিলাম এক্স। এক্স সমান আমি a/2 মাইনাস a/4 বলতে পারি কি না, পারি। এবার আমরা এই যে অংশটুকু, এই অংশটুকু এটুকুকে ধরে নিলাম তোমার ওয়াই। ওকে, দেখো এইটুকু হইতেছে b/4, এইটুকু কত বলো, এইটুকু হইতেছে b/2, তাই না? তাহলে এইটুকু কত হবে, এই টোটাল মাইনাস এইটুকু বাদ দিলে আমরা এইটুকু পাবো। সো ওয়াই সমান আমি b/2 মাইনাস b/4 বলতে পারি কি না, পারি। এবার একটা জিনিস খেয়াল করো, এই যে জিনিসটা, এই এক্স ওয়াই আর এই এইচ, এটা একটা সমকোণী ত্রিভুজ এখানে গঠন করছে কিনা, করছে। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এইচ হচ্ছে তোমার অধিভুজ। সো অধিভুজ সমান আমি √(x² + 8y² বলতে পারি কিনা, পারি। এখন প্রশ্নে তোমার ভর দেয়া থাকবে, দৈর্ঘ্য, প্রস্থ সব দেয়া থাকবে। এবার তুমি এই যে সূত্রটা, এইখানে আইজি এর ভ্যালুটা বসাবা, তারপর এই যে এইচ এটা বের করে এখানে বসাই দিবা, যেটা আসবে ওইটাই হইতেছে আনসার। ওকে, আশা করি বুঝতে পারছো তোমরা সব কিছু। তো ভালো থাকো সবাই, আজকে এই পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট অন্য কোনো টপিকে আমরা ডিপ ডাইভ দিব, তখন কথাবার্তা হবে। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম সবাইকে।